আচ্ছা, সো অফিসিয়ালি আই এম আস্কিং ফর ফরগিভনেস টু ইউ। তোমরা যে আরিফ ভাইকে দেখে কোর্সে ভর্তি হয়েছিলা, যদিও তোমাদের সাথে হয়তো বা এটা আমাদের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে, তারপরে অফিসিয়ালি ক্ষমা চাওয়ার কথা, তাই ক্ষমা চাচ্ছি যে আরিফ ভাইয়ের ক্লাস করে পছন্দ করে তার কথাবার্তা শুনে তোমরা ভর্তি হয়েছিলা, সেই আরিফ ভাইটা মারা গেছে গতকালকে, অফিসিয়ালি একেবারেই মারা গেছে। সে বদলে গেছে, এখন সে পুরা বিপ্লবের দায়িত্ব হাতে নিছে। সো কলমটা হয়তো আর অল্প কিছুদিন হাতে আছে, আল্লাহ জানে। সো এখন আমার ফেসবুকের বিভিন্ন অ্যাক্টিভিটি বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি দেখে কেউ যদি আমাকে জাজ করো তাতে আমার কিছু আসা যায় না, বাট দ্যাট ইজ সুপার নেসেসারি। কারণ অল্প কয়েকজন আমার কাছে কোনো ব্যাপার না, পুরো দেশটা আমার কাছে ব্যাপার, মানবতাটা আমার কাছে ব্যাপার। যেভাবে আমরা সব কিছু বিক্রি করে দিলাম, এখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই। সো আমাকে গালিগালাজ দিতে হবে এবং ওই গালিগুলাই এখন দরকার। সো এইটাতে তোমাদের কার কি জাজমেন্ট, না আপনি তো অনেক ভালোভাবেও বলতে পারতেন, ডোন্ট মেক মি গিভ দোজ ওয়ার্ডস রাইট নাও, ঠিক আছে? I know what I could have done and what I've tried. So সুশীলতার গোষ্ঠী কিলাই। সো নতুন আরিফ ভাইয়ের সাথে অল্প কিছুদিন আছে, এরপরে যার যেখানে ইচ্ছা চলে যাবা। চাইলে গালি দিবা পিছনে যে, অথবা চাইলে আমার সাথে বিপ্লবে সাথী হও, তোমাদের ইচ্ছা। চয়েস ইজ ইয়ার্স। তোমার হাসরের ময়দানে তোমার জবাব দিতে হবে, আমার হাসরের ময়দানে আমার জবাব দিতে হবে। সো আমি জানি আমার এই জায়গায় দাঁড়ায় আমার কি করা লাগবে, অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই কনসায়েন্স, বাংলায় কি বলে, আমার বিবেক অনুযায়ী এটাই করার কথা, আমি সেটাই করবো আর কি। সো অফিসিয়াল স্টেটমেন্ট দ্যাট ওয়াজ ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ব্যাচের কাছে নিতে হবে আর কি। ওকে, চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা পড়বো হচ্ছে তড়িৎ রসায়ন। সো তড়িৎ রসায়নের মধ্যে মূলত দুইটা পার্ট করে আমরা পড়বো। ও বাবা, এই কি এরকমই চোখ কেন? আচ্ছা, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। সো একটা হচ্ছে বিশ্লেষ্য মানে আমরা ভেঙে ফেলবো, আর আরেকটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক কোষ। এই নাম দুইটা যদিও ভুল, ইন্টারমিডিয়েটের বইতে ভুল আছে, এটা আবার 9-10-এর বইতে ঠিক আছে। কি একটা অবস্থা, কোন দেশে বাস করি। আচ্ছা, সো এখানে আমরা ভেঙে ফেলবো যেহেতু, তার মানে কি এখানে আমাদের কোন শক্তিতে রূপান্তরিত হবে? তড়িৎ শক্তি কনভার্ট হবে হচ্ছে রাসায়নিক শক্তিতে। আর ওইখানে উল্টা, ওইখানে হচ্ছে আমাদের কাছে থাকবে রাসায়নিক শক্তি, এটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে তড়িৎ শক্তিতে। দুইটা উল্টা ঘটনা আর কি। সো কিভাবে হয় এটা? বেসিক্যালি হচ্ছে ব্যাটারি, বুঝতেই পারতেছো। রাসায়নিক শক্তি যেখানে তড়িৎ শক্তিতে কনভার্ট হবে, এটা আসলে একটা ব্যাটারি। তো ব্যাটারিতে কি হয়? ব্যাটারিতে আমাদের কাছে কিছু কেমিক্যাল জিনিসপত্র থাকে একটা সার্টেন অ্যারেঞ্জমেন্টে। ওই অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলে কিন্তু ব্যাটারি আর কাজ করবে না। তুমি যদি একটা ব্যাটারি কামড়ায় তার ভিতরে যে কার্বন রড ছিল এটা ভেঙে ফেলাও, উপরে জিঙ্কের টুপি খুলে ফেলাও, তাহলে তো হইলো না। আর এইটা কি? এইটা হচ্ছে আমাদের বাইরে থেকে কারেন্ট সাপ্লাই দিতে হবে, দিলে ওর ভিতরে কিছু কেমিক্যাল ঘটনা ঘটবে। বুঝাচ্ছ কি আমার কথা? সো তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? জিনিসটা দেখতে হবে এরকম, একটা পাত্র থাকবে, সেই পাত্রের মধ্যে আমরা একটা ব্যাটারি দিব, পাত্রের মধ্যে দিব না, বাইরে দিব আর কি। সেখানে ব্যাটারির সাথে দুইটা দণ্ড কানেক্টেড থাকবে, এর মধ্যে একটা দ্রবণ থাকা লাগবে। সেটা দ্রবণটা হইতে পারে গলিত অথবা জলীয়। জলীয় তো আর দ্রবণ হয় না, বাট ওটাকে আমরা দ্রবণ বলতেছি এখন কথার স্বার্থে আর কি। সো এটার মধ্যে যদি একটা কিছু দেই আমরা, গলিত বা জলীয়, তাহলে ধরো সোডিয়াম ক্লোরাইড দিলাম, Na+ আর হচ্ছে Cl-। ব্যাটারির কথা একটা জিনিস বলি আমি, ব্যাটারি এটাকে আমি বলি ইলেকট্রন সোর্স, অর্থাৎ ইলেকট্রন পাম্প। এই পাম্পটার নেগেটিভ সাইড থেকে সবসময় হচ্ছে ইলেকট্রন বের হয়, এটা মনে রাখতে হবে। এবং নেগেটিভ সাইড থেকে যতগুলো ইলেকট্রন বের হবে, এই দিক থেকে আবার ততগুলোই ঢুকবে। ইলেকট্রন ফ্লোটা এরকম, এই নেগেটিভ সাইড থেকে বের হয়ে দ্রবণ ঘুরে এসে তারপর আবার ওই ব্যাটারিতে ফেরত যায়। তার মানে দ্রবণের ভিতরে যাওয়ার সময় সে একটা রেজিস্ট্যান্স পাবে, বাধা পাবে। এখান থেকে আমরা আবার হিসাব করতে পারবো কি দ্রবণের আপেক্ষিক রোধ, জাস্ট লাইক একটা তড়িৎ পরিবাহীর রোধ যেভাবে বাইর করছো তোমরা ফিজিক্সে, ওইভাবেই করে আর কি। ওকে, তোমাদের কি মন খারাপ যে আমি ব্ল্যাঙ্ক স্লাইডে দেখাচ্ছি, নাকি আমি গালিগালাজ দেওয়ার কথা বলছি তাই সবার খুব সুশীলপনা বেরিয়ে গেছে? তোমাকে সুশীলপনার আমি গোষ্ঠী গেলে আমি প্রথমেই বলছি, সো আমার সাথে সুশীল করবা না। হ্যাঁ, ওকে। সো এখন ঘটনা হচ্ছে দেখো, তাহলে কি হবে? নেগেটিভ সাইড থেকে যেহেতু ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে আমরা কি বলবো? এই দণ্ডের গায়ে ইলেকট্রন লেগে আছে, তো এই ইলেকট্রনগুলো কে নিতে যাবে? Na+ যাবে নাকি Cl- যাবে? কে যাবে? কইতে পারে না। হ্যাঁ, আরে বলদের দল রে, Na+ যাবে। যার মাথায় প্লাস আছে সে ইলেকট্রন দেখে দৌড় দিবে।
সো এখানে যে এসে কি বিক্রিয়া করবে সেই বিক্রিয়াটা যদি আমরা লিখি তাহলে Na প্লাস ইলেকট্রন গ্রহণ করলো, করে সে পরিণত হলো সোডিয়াম ধাতুতে। সো সোডিয়াম ধাতুতে পরিণত হওয়ার মানে কি, এর গায়ে সোডিয়াম ধাতু আমাদের এখন জমা হবে। ঠিক আছে, এবার ব্যাটারি যেহেতু ইলেকট্রন দিছিল, তাহলে ব্যাটারি তোমার কাছে আবার ইলেকট্রন ফেরত চাচ্ছে। সো ফেরত দিবে কে, যার কাছে এক্সট্রা ইলেকট্রন ছিল। সো এইবার এই Cl মাইনাসটা দৌড়ে চলে আসবে এদিকে, কারণ এদিক থেকে হচ্ছে ইলেকট্রন সাকশন হচ্ছে, ইলেকট্রন টান দিচ্ছে। তাহলে তার বিক্রিয়াটা কি হবে, সেটার বিক্রিয়াটা এই পাশে লিখি, Cl মাইনাস যে ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl এ পরিণত হবে। সো Cl এ পরিণত হইলে তো এই ঘটনা একটু বেশি হইলেই এরকম দেখা যাবে, এই যে দুইটা ক্লোরাইড আনে। তার মানে এই দণ্ডে তো স্বাস্থ্য ভালো হচ্ছে, জমা হচ্ছে, তাহলে এই দণ্ড কি ক্ষয় হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এই দণ্ড ক্ষয় হচ্ছে না, এই দণ্ডে আসলে ক্লোরিন গ্যাস জমা হচ্ছে। তাকায় দেখো, এই যে ক্লোরিনের গ্যাস জমা হচ্ছে, বোঝা নাই মনে হয় কিছু, দুই দণ্ডেই জমা হচ্ছে। সো এটা একটা সাধারণ তড়িৎ বিশ্লেষ্য কোষ। বোর্ড কি ফোকাসড আছে নাকি ডিফোকাসড দেখা যাচ্ছে? ঠিকই আছে। ওকে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে তাহলে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পারবো এরকম এক দণ্ডে জমা হয় আর এক দণ্ডে ক্ষয় হয়, সবসময় হয় না। কখন যে কি হয় তোমার একটু সেন্স ইউজ করে বুঝতে হবে আর কি। ওকে, সো এইবার আসো বন্ধু, ঘটনা হইল আমাদের কিছু কথা একটু জানতে হবে। সেই কথাটা হচ্ছে কি, অ্যানোডে সব সময়ই কি হয় বলো তো? জারণ ঘটে। এইটা মনে রাখা লাগবে, অ্যানোডে সবসময়ই জারণ ঘটে, এর কোনো মাফ নাই। ইনফ্যাক্ট অ্যানোডের সংজ্ঞাই দেওয়া হয়েছে এইভাবে, যেখানে জারণ ঘটে। তাহলে ক্যাথোডে সবসময় কি ঘটে? বিজারণ ঘটে, সহজ কথা। ক্যাথোডে সবসময়ই বিজারণ ঘটে। ওকে, তারপরের কথা হচ্ছে, তাহলে এবার আমরা একটু এইভাবে চিন্তা করি যে অ্যানোডে হবে জারণ আর ক্যাথোডে হবে বিজারণ। মনে রাখার পদ্ধতি আমি কিভাবে বলছিলাম মনে আছে? ছোটবেলায় এ আগে শিখছো, সি পরে শিখছো, জারণটা আমরা আগে বলি, বিজারণটা আমরা পরে বলি। আগেরটা আগে, পরেরটা পরে, শেষ। পরে আরো একটা মজার ব্যাপার দেখো, সেটা হচ্ছে এই এ আগে শেখা জিনিস, প্লাসও তোমার ছোটবেলা আগে শেখা জিনিস, মাইনাস তোমার পরে শেখা জিনিস। সো তার মানে কি বলা যায়, অ্যানোডগুলো হচ্ছে পজিটিভলি চার্জড তড়িৎদ্বার আর ক্যাথোডগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড তড়িৎদ্বার। তবে এই কথাটা সবসময় খাটবে না, এই বাম পাশের কথাটা সবসময় খাটবে না, এটা অলওয়েজ ট্রু। বাম পাশের কথাটা সবসময় খাটবে না। এটা কখনকার জন্য বলেন তো বলছি? এই কথাটুকু বলছি হচ্ছে, এই যে এই কথাটুকু বলছি হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে, তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর যদি তড়িৎ রাসায়নিক কোষে যাও, তখন এই ঘটনাটা একটু উল্টে যাবে। দেখো, অর্থাৎ তোমার কি হবে, এখানে এইটা হয়ে যাবে হচ্ছে মাইনাস আর এইটা হয়ে যাবে হচ্ছে প্লাস। তড়িৎ রাসায়নিক কোষে এই ঘটনা ঘটবে। বুঝছেন বন্ধুরা? এখন বলেন তো, কোনটা তোমার কাছে নরমাল জিনিসপত্র লাগতেছে, ইজি জিনিস লাগতেছে, তড়িৎ বিশ্লেষ্য কোষ নাকি তড়িৎ রাসায়নিক কোষ? হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা একটু মাথার মধ্যে ক্লিয়ার করো। আমার কাছে নরমাল লাগে এইটা, একেবারে সিম্পল জিনিস, ব্যাটারিটা লাগাই দিলে ভিতরে একটা ঘটনা ঘটতেছে। আর এখানে ব্যাটারিটা কেমনে কাজ করে সেটাই হচ্ছে কনসার্ন, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্যাট ব্যাটারি। সো দ্যাট ইজ মাচ মোর কমপ্লেক্স। সো মনে রাখবা যেভাবে, সেটা হচ্ছে যে এই যে শিশু কথাটা, অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ, এটা হচ্ছে বাচ্চাটার ক্ষেত্রে, মানে তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে। তড়িৎ রাসায়নিক কোষ যেটা, গ্যাঞ্জাইম বা জিনিস যেটা ব্যাটারি, ওর ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটে, অর্থাৎ অ্যানোডটা উল্টে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ক্যাথোডটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? ইনফ্যাক্ট আমি এটা কোনোদিন মনেই রাখতাম না, আমি মনে রাখতাম তড়িৎ বিশ্লেষ্য কোষেরটা এ প্লাস, ওই যে এ প্লাস পাইতে চাই পরীক্ষার হলে, এ প্লাস সি মাইনাস, এটা কার ক্ষেত্রে? নর্মালটার ক্ষেত্রে, তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে। তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে উল্টে যাবে আর কি। কেন যে উল্টে যাবে মুখস্থ করা লাগবে না, বুঝাই দিব, বাট জাস্ট আপাতত বলে রাখলাম। আচ্ছা, তারপরে চলেন এখন আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো একটু আগে দেখলাম তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়েছে, কোথায় ধাতু জমা হয়েছিল, একটু খেয়াল করো তো, ধাতু জমা হয়েছিল কোথায়? আচ্ছা, এই তড়িৎদ্বারটাতে লিখি, এটা কি, এটা কোন তড়িৎদ্বার, অ্যানোড নাকি ক্যাথোড বলো? কিভাবে বুঝবো এটা কি বিক্রিয়া বলেন তো? এটা কি বিক্রিয়া? জোস, এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া, ইলেকট্রন ছাড়ছে এখানে। এই যে ইলেকট্রন ছাড়ন মানে জারণ, জারণ যেখানে ঘটে তাকে বলা হচ্ছে অ্যানোড। আর এটা হচ্ছে কি ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। গ্রহণ মানে হচ্ছে কি, এটা
বিজারণ। সো বিজারণ যেখানে ঘটে তাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড। বোঝো নাই আবির বন্ধু? বুঝছি, কিন্তু গুলায় ফেলছিলাম, গুলায় গুলায়। আচ্ছা ঠিক আছে বন্ধু, এখন ঘটনা হইল গিয়ে কি দেখো, সেটা হইল আমরা কি করতে পারি, মনে রাখতে পারি ক্যাথোডে ক্যাথোডে সব সময়ই ধাতু জমা হবে, সব সময় ধাতু জমা হবে, নো ম্যাটার হোয়াট। ঠিক আছে, তবে দ্রবণে যদি H+ থাকে তাহলে কে জমা হবে বলেন তো? হাইড্রোজেন গ্যাস জমা হবে। কিছু বোঝো নাই? এই যে দেখো, এই সিস্টেমে যদি তোমার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হইতো, জলীয় জল, তাহলে কি থাকতো? H+OH- থাকতো। তখন Na+ না যে H+ কে পাঠাইতো, বোঝো নাই বন্ধু? তাহলে তখন কি হইতো? H+ যে ইলেকট্রন গ্রহণ করলো তার হাইড্রোজেন গ্যাস জমা হইতো। অর্থাৎ সোজা কথা মনে রাখো ভাই, দ্রবণে যে পজিটিভ জিনিসটা থাকে সে যায় ক্যাথোডে জমা হয়। ঠিক আছে, দ্রবণ, কারণ কি ক্যাথোড নিজে তো নেগেটিভ। সো ব্যাপারটা হচ্ছে দ্রবণে যে পজিটিভ থাকবে সে যেই জমা হবে। তো নরমালি পজিটিভ কারা? ধাতুরা। দ্যাটস ওয়াই বলছি হচ্ছে ধাতু জমা হবে, সবসময় ধাতু জমা হবে। এটা বলার কারণ হচ্ছে এটা, ভুল বুঝো না। কিন্তু কোন দ্রবণে যদি পজিটিভ পার্টটা হয়ে থাকে হাইড্রোজেন, তাহলে তো আমার হাইড্রোজেন গ্যাসই জমা হবে, কিছু করার নাই। বুঝতে পারছিস কি আমার কথা? এই বস্তু কিন্তু পরীক্ষায় আসতে দেখছি আমি, এমসিকিউতে আসে এগুলো প্রচুর পরিমাণে, যে কোনটা জমা হবে কি না হবে। এবার আসো ক্যাথোডের, এই অ্যানোডের কথা বলি। তাহলে অ্যানোডে কি বলেন? অ্যানোডে কি জমা হবে নাকি ক্ষয় হবে বলো? অ্যানোডে গ্যাস, গ্যাস সঞ্চিত হতে পারে, নাও হতে পারে, আবার অ্যানোড ক্ষয়প্রাপ্ত ও হতে পারে। অ্যানোডটা আপাদের জিনিস, অ্যানোড আপাদের জিনিস না, অ্যানায়ন নিয়ে ডিল করে না। এই আপাদের ব্যাপার স্যাপার বলাটা খুবই জটিল, খুবই জটিল, ভয়াবহ জটিল। ঠিক আছে, এটা আসলে নিজের বুঝে বুঝে আনসার দিতে হবে, কখন কোন সিচুয়েশনে কি হয় সেটা হচ্ছে কিভাবে বুঝবা। এই কোষের যে ডিটেলিং দেওয়া থাকবে, ডিটেলিং আলোচনা করলে তুমি পারবা। এই আলোচনা, এইটাই আলোচনা কি দিয়ে শুরু করতে হবে সবসময় আমাকে একটু বলেন তো? তড়িৎ বিশ্লেষক কোষের যে কোনো আলোচনা কি দিয়ে শুরু করবা বলো? নেগেটিভ পার্ট থেকে ইলেকট্রন বের হয়। আমার খুব স্বপ্ন আমার কোন এক ছাত্র জীবনে একটা বার সঠিকভাবে এই কথাটা বলতে পারবে। ব্যাটারির নেগেটিভ প্রান্ত। কার নেগেটিভ প্রান্ত? তোর নেগেটিভ প্রান্ত না তো নানার যে একটা নেগেটিভ প্রান্ত ছিল ওইটা? তো নানার নেগেটিভ প্রান্ত ছিল, আমি তো উল্টা উল্টা কথা কইলে তো মাইন্ড খাবি, ছাগলের নাতি। ব্যাটারির নেগেটিভ প্রান্ত, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন বের হয়। ঠিক আছে, ইলেকট্রন বের হয়ে এদিকে যে আসে, এরপরে বাকি কথা তো তুমি চালাইতে পারবা, যে ওখানে ক্যাটায়নটা তাহলে দৌড় দিবে, তারপরে অ্যানায়নটা ওখানে দৌড় দিবে। হ্যাঁ, এই আর কি। ওকে, সো চলো এখন ঘটনা হইতেছে বন্ধু। দেখো, তাহলে আমরা এবার শিখবো ফ্যারাডের সূত্র। তো জানোয়ারের বাচ্চারা বই লিখছে, বইয়ের মধ্যে ফ্যারাডের ফার্স্ট ল সেকেন্ড ল রাখে নাই, অথচ পরীক্ষা আবার দেখি যে উল্লেখ করে দেয় ফ্যারাডের প্রথম সূত্রটি অনুযায়ী কি হবে অমুক তমুক। হায় রে, হিপোক্রেসি, বিবৃত করো। তো জানোয়ারের বাচ্চাদের জিজ্ঞেস করতে হয় না, এই এই হারামির বাচ্চা, এই বদমায়েশের বাচ্চা, বল তাহলে ফ্যারাডের সেকেন্ড সূত্র কি? তোর বইতে আছে, তোর সিলেবাসে আছে? শুয়োরের বাচ্চা। সো ফ্যারাডেজ ফার্স্ট ল, ফ্যারাডের প্রথম সূত্র কি বলেছে বলো? কি বলছে? সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর, কোন একটা তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর যে পরিমাণে চার্জ পাঠাবা সেই চার্জের সমানুপাতিক। তাহলে কি? সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর সমানুপাতিক কিউ। তাহলে আমরা এখানে কি লিখবো বন্ধু? W = ZQ। এই জেডটাকে আমরা কি বলি? একটা ধ্রুবক। সেই ধ্রুবকটার নাম কি? এই পাশে যেহেতু তড়িৎ আর এই পাশে যেহেতু রাসায়নিক পদার্থ, তার মানে এটাকে বলে তড়িৎ
রাসায়নিক তুল্যাঙ্ক। মনে রাখা সহজ, এক পাশে তড়িতের জিনিস আর এক পাশে রাসায়নিক পদার্থের জিনিস, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তারপরের লাইনে কি করব, ফিজিক্সের স্যারদের কথা শুনবো। W = Z থাকলো, কিউ মানে ফিজিক্সের স্যাররা শিখাইছিল আইটি, শেষ। W = ZIT। সো এইটাকে আমরা বলি ফ্যারাডের প্রথম সূত্র। আচ্ছা, এখন এইটাকে আবার সুন্দর করে বানানো যায় যেটা, সেটার প্রমাণটা এখন আর দেখানোর সময় নেই। সেটা হচ্ছে W = MIT by EF বলতে পারো, XF বলতে পারো, তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। বইতে মনে হয় X দিয়ে লেখছে, কেউ কেউ E দিয়ে লেখছে, যার যা মন চায়। বাপের দেশ তো, বাপের দেশে যার যা মন চায় তাই লেখে। এবার আসো, এইটার পরিচয়গুলো শিখতে হবে। তো সেই পরিচয়গুলো দুই ভাবে শেখা যায়। সেটা হচ্ছে কি, দেখো, এম এর পরিচয় তুমি চাইলে দিতে পারো আমার মতো করে। এম মানে সারা জীবন কি শিখছো বলো, সারা জীবন কি বলছো? আণবিক ভর, মোলার ভর। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো মোলার ভর, অর্থাৎ আণবিক ভর, যেটা আর কি আণবিক ভরের মানের সমান। আই তো বলা লাগতেছে না, অ্যাম্পিয়ার এককে, টি টাইম সেকেন্ড এককে। ই মানে হচ্ছে তুমি বলবা তাহলে তুল্য সংখ্যা, সিম্পলি তুল্য সংখ্যা। আচ্ছা, আর এফ হচ্ছে ফ্যারাডাইজ কনস্ট্যান্ট, এটার মান হচ্ছে কত, 96,500 কুলম্ব। তার মানে এটা কিন্তু একটা চার্জের একক। এত কুলম্ব হইলে মাত্র 1 ফ্যারাডে বলে, এত কুলম্ব হইলে মাত্র 1 ফ্যারাডে বলে। আচ্ছা, সো এখন এই বস্তুটাকে তুমি আবার বইয়ের যে ছাগলরা আছে তাদের মতো করেও বলতে পারো, কোনো সমস্যা নেই। জেনে রাখো আর কি, কাজে লাগবে। সেটা কি বলে তারা, এমটাকে তারা বলে পারমাণবিক ভর। আমার কোনো সমস্যা নেই, বল। তাহলে তখন তারা একটু সংজ্ঞাটা বদলায়, এফ এর মান একই থাকে, এফ একই থাকে, তখন তারা ইটাকে বলে হচ্ছে কি বলতো, যোজনী বা চার্জ। এটা বললে কিছু বাচ্চা বাচ্চা অঙ্ক আছে, সুবিধা হয়। আমারটা বললে বাচ্চা বাচ্চা অঙ্কে সুবিধা হয় না, ওটা বোঝা যায়, পারবা, টেনশন নিও না। তোমাদের সে বহুত অগামগা পেরিয়ে আসছে, ঠিক আছে। কিন্তু এইটা বললে বাকি সব জায়গায় ঝামেলা হবে। এই বাচ্চা বাচ্চা অঙ্কে সহজ হবে, কঠিন অঙ্কে ঝামেলা হবে। আমারটা বললে কঠিনেও তো ইজি, বাচ্চাদের মতো পারবা। আর এই বাচ্চা বাচ্চা অঙ্কে একটু বুদ্ধি খরচ করলেই হয়ে যাবে আর কি। এই সো তুমি যেভাবেই করো আলটিমেটলি দেখো M/E এর যে রেশিও এইভাবে এইখানে আসে, ওইখানেও M/E এর রেশিও সেম আসে। বরং আমার এটা বললে তোমার অনেক সুবিধা হবে। কি সুবিধা চলো দেখি। দেখো, তোমাকে সূত্র শেখানো হয়েছে কি, W = MIT বাই হচ্ছে EF। এইটা যদি হয়ে থাকে তাহলে এ কি হয়েছে, বোর্ডটা এরকম করতেছে কেন? তোদের কি মনে আছে এখানে কিন্তু এরকম দেখা যায় না? ও তোরা জানোস না, ঠিক আছে। হ্যাঁ, ওইটা দেখো, এই এমটা যদি বামে পাঠায় দিই তাহলে W/M আসবে, ইকুয়াল টু কি থাকে, IT/EF। এখন যেহেতু আমার কাছে W মানে ভর আর M মানে ওই পদার্থের মোলার ভর, তার মানে আমার কাছে কিন্তু বলা যাবে W/M এর জায়গায় N। তাহলে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম হচ্ছে কি, যে সঞ্চিত পদার্থের ভর, তাহলে এটা কি সঞ্চিত পদার্থের মোল সংখ্যা না, কত মোল পদার্থ জমা হইল। তাহলে এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের মোল সংখ্যা। উফ, কালকে বাড়ি থেকে আমার নিজের হাতে ইন্টারমিডিয়েটে থাকতে বা ক্লাস 10-এ থাকতে মনে হয় লাগানো গাছের কাঁঠাল আম আসছে। উফ, খাইছি যে, কি যে শান্তি, অস্থির। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, দেখো বন্ধু, সেটা হলো কি হবে এখানে। তাহলে আমরা এই এন এর জায়গায় আরো কত কিছু লিখতে পারবো। এন মানে আমরা কি শিখছিলাম বলো দেখি, গ্যাসের জন্য লেখা যায় না PV/RT। যখন তোমাকে বলবে কোনো একটা গ্যাস জমা হচ্ছে তখন তুমি লিখে দিবা PV/RT। তাহলে PV/RT ইকুয়াল টু কি হবে, IT/EF। এটা গ্যাসের জন্য আমরা বলতে পারবো। গ্যাসটা যদি STP তে থাকে তখন তুমি কি বলতে পারবা, VL বাই কত বলেন, 22.4 বলতে পারবা না? আচ্ছা, এটা বলতে পারবা। এখন ঘটনা হচ্ছে, তাহলে ডান পাশে তোমার একই জিনিসই থাকবে। কত মজা হচ্ছে। তারপরে বলো আর কি কি বলা যায় এখানে। মোল সংখ্যা বের করার কি সূত্র ছিল, C/VL একটা সূত্র ছিল, ওইটাকে কাজে লাগানো যাবে না। কিন্তু আবার একটা সূত্র ছিল N/NA, এইটাকে আবার কাজে লাগানো যাবে। এই যে হইল। সো এখন ঘটনা হইতেছে, এই N/NA যখন আবার কাজে লাগাবা তখন আবার একটু সাবধানে করতে হবে। আমি তোমাদেরকে যখন পরিমাণগত রসায়ন পড়াইছিলাম তখন বলছিলাম, বা পরিবেশ রসায়নে, N মানে যে কোনো কিছুর পিস সংখ্যা। কিন্তু যখন তড়িতের ক্ষেত্রে এখানে আমরা ইউজ করব তখন মনে রাখতে হবে এই N মানে কিন্তু অবশ্যই অবশ্যই অণুর সংখ্যা হইতে হবে, অণুর সংখ্যা। এটা পরমাণুর সংখ্যা, আয়নের সংখ্যা হওয়া যাবে না।
ভাবতেই পারো যে কেন এরকম তামাশা হইলো। এই তামাশাটা হওয়ার কাহিনীটা হচ্ছে, দেখো বারবার বলছি, এই ছোট হাতের এনটা কিন্তু সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের মোল সংখ্যা। এই মোল সংখ্যা বলতে এখানে তুমি এম মানে বসাইছিলা মোলার ভর, মানে মোলার আণবিক ভর। সো এটা বেসিক্যালি অণুর মোল সংখ্যা বেরোইছিল। আমার কথা মনে হয় বোঝো নাই। কিসের মোল সংখ্যা? এটা এটা হচ্ছে অণুর মোল সংখ্যা। সো এটা যদি অণুর মোল সংখ্যা হয় তাহলে তো এটা অণুর সংখ্যা হওয়ার কথা। এটা তো পরমাণু সংখ্যা জীবনে হইতে পারবে না। এটা কিন্তু একটু সাবধানে দেখতে হবে। ওকে, সো দ্যাটস দ্য ম্যাজিক। এখন ঘটনা হচ্ছে, তুমি যদি এটা বইয়ের মতো করে ভাবতে, বইয়ের ছাগলদের মতো, এম মানে পারমাণবিক ভর, তাহলে তুমি এই কথাটা একটাও বলতে পারতা না, একটাও বলতে পারতা না। কারণ এম মানে পারমাণবিক ভর হইলে কোনো পদার্থের ভরকে তার পারমাণবিক ভর দিয়ে বের করলে তার মোল সংখ্যা বাইরে না। তোমরা আমার কথা বোঝো নাই? ওকে, হ্যাঁ বুঝছি। সো ইফ ইউ ওয়ান্ট টু বি স্মার্ট ইউ হ্যাভ টু বি আ লিটল বিট ইন্ডাস্ট্রিয়াস, একটু পরিশ্রম করতে হবে। চলেন পড়াশোনা করি আমরা এখন। তাহলে আমাদের কি লাগবে? আমাদের কিছু অঙ্ক লাগবে। সে অঙ্ক কোথায় পাবো? অঙ্ক তো আনি নাই। তো তাহলে কি করা যায় এখন? অঙ্ক সামনাসামনি না থাকলে তো অনেক সময় নষ্ট হবে। আমরা একটা কাজ করি, আজকে আমি ইয়াদের ক্লাস ক্যান্সেল করছি, সব পোলাপাইনের ক্লাস। তাহলে তোমাদের সাথে একটু পরে শুরু করি, মানে আমাকে একটু স্লাইড গোছানোর টাইম দিতে হবে আর কি। মানে আমি শুধু তোদের জন্য টাইম রাখছি, বাচ্চাদের ক্লাস সব ক্যান্সেল করব। করা যায়। আচ্ছা, আরেকটা কাজ একটু তোমাদের দিয়ে দেই, এখনই করো। তোমরা একটু সক্রিয়তা সিরিজটা মুখস্থ করে ফেলো। সক্রিয়তা সিরিজ এটা কেন লাগবে আমাদের সেটার আলোচনাটা একটু করে ফেলি, তাহলে থিওরিটিক্যাল আলোচনা একটু আগানো থাকুক। সক্রিয়তা সিরিজ হচ্ছে কি জানি, যে তোমরা পড়ছিলা লি না নাকি উপরে লিথিয়াম, তারপরে কি কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে কি সোনা পাবে হায় কুবের হাজি আজ পিটাবে আমায়, তাই না? এরকম তো মোটামুটি। এখন ঘটনা হইতেছে, এই সক্রিয়তা সিরিজের কাজটা কি আসলে? এটা আসলে সক্রিয়তা সিরিজ না, এটা আমাদের বইতে বলে সক্রিয়তা সিরিজ। এটাকে বলে আসলে তড়িৎ রাসায়নিক সারি। এটার আসল নামটা তড়িৎ রাসায়নিক সারি। ওকে, সো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে, এখানে যে যত উপরে, বলতো যে যত উপরে, হ্যাঁ যে যত উপরে সে কি তত সক্রিয়। সক্রিয়। কি হিসাবে সক্রিয় আমাকে একটু বলো তো? ধাতু। ধাতু হিসাবে সক্রিয়, এইটাই আমরা বুঝি না। ধাতু হিসাবে, এখন ধাতু হিসাবে সক্রিয় মানে কি? অর্থাৎ সে ইলেকট্রন ছাড়বে কি তত দ্রুত, রাইট? অতএব এভাবে লিখি, অতএব তার ইলেকট্রন ছাড়া আবার কি দানের প্রবণতা কি বলেন বেশি। অর্থাৎ তার জারণ ক্যাটায়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা কি বলেন তো? কম। কিছু বোঝো নাই। ব্যাপারটা হচ্ছে, সোডিয়ামের যে ইলেকট্রন দানের প্রবণতা মারাত্মক, তাহলে কি হয়? Na+ যোগ ইলেকট্রন তৈরি হয়। এইটার ইলেকট্রন ছাড়ার প্রবণতা যদি মারাত্মক হয়, তার মানে ওর এদিকে ফেরত আসার প্রবণতা কি বলেন দেখি? কম। কম। ব্যাপারটা হচ্ছে এটা। ওর যদি ওদিকে যাওয়ার প্রবণতা বেশি হয়, আবিরের যদি ফুটবল খেলার মাঠে যাওয়ার প্রবণতা বেশি হয়, মাঠ থেকে তো ঘরে ফেরার প্রবণতা কম। এটা হচ্ছে সহজ কথা। তাহলে সোডিয়ামের সাথে যদি আমি তুলনা করি হাইড্রোজেনের, যেহেতু হাইড্রোজেনকে আমরা এই সিরিজে বসাইছি, এটা আবার অনেকে বোঝে না যে হাইড্রোজেন তো একটা বেডি মানুষ। বেডি মানুষ না, কথা কয় না, অধাতু না। এ সব সুশীল নিয়ে বসে আছি, কি বিপদে পড়লাম। তোদের আরো একটা খুশি হওয়ার কথা, যে জীবনে বুক ফুলায় বলতে পারবি ইনশাল্লাহ যে এই লোকটার জীবনের শেষ ভালো চেহারার ব্যাচ ছিলাম আমরা, দেখিছি। HSC 27 কথা চিন্তা কর, কবে পড়ানো ছেড়ে দিব, শেষ টাকা টুকা ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। তোদের খুশি হওয়ার কথা যে আমরা তার সাথে বিপ্লবে সামিল হয়েছিলাম, সব পোতায় গেছে। এই বাঙালির এই একটা দোষ,
এই একটা মহা বড় দোষ, মহা বড় দোষ। আচ্ছা আসো, এখন ঘটনা হচ্ছে আমরা যদি এখানে হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করি, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন ছাড়ার প্রবণতা আছে, কিন্তু এর সাথে যদি কম্পেয়ার করে তো ছাড়ার প্রবণতা কম, তাই না? তাহলে কি হবে, এর ফেরত আসার প্রবণতা বেশি। এই জন্যই বলছি দ্রবণে যদি জলীয় দ্রবণ যদি হইতো, অর্থাৎ জলীয় দ্রবণে কি থাকতো, সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম প্লাসও থাকতো, এইচ প্লাসও থাকতো, তাহলে ইলেকট্রন নিতে বাধ্য হইতো কে, এইচ প্লাস নাকি এনএ প্লাস, বলেন তো? এইচ প্লাস, কারণ ইলেকট্রন নেওয়া লাগবে রে বাবা, নেওয়া লাগবে, নেওয়ার ক্ষেত্রে তো সোডিয়াম আগে যাবে না, যাবে তো এইচ প্লাস, এই আর কি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তোমরা এটা একটু মুখস্থ করে ফেলো, এটা তো বলেও দিলাম, এটা শিখতে হবে, আমতা আমতা করা যাবে না যে কে বেশি সক্রিয় কে কম সক্রিয় আর কি। আচ্ছা, এই রিলেটেড আর কি লাগতে পারে, তারপরে ধরো দেখি তাহলে আরো কিছু জটিল কঠিন আলোচনা করে ফেলি। ধরো তোমাকে যদি বলা হয় যে এখানে ছিল আচ্ছা, আমি আগে মেইন ছবিটা আঁকি, তাহলে ওটা কপি করা যাবে বারবার। থাকুক। আচ্ছা বলেন আমাকে, প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইড এর গলিত সোডিয়াম ক্লোরাইড নিয়ে তড়িৎ বিশ্লেষণ করতেছে, তাহলে এর ভিতরে কি থাকবে, Na প্লাস Cl মাইনাস। আচ্ছা বলো আমাকে, এটা প্লাস প্রান্ত তার মানে এটা অ্যানোড, এটা মাইনাস প্রান্ত মানে ক্যাথোড। তাহলে বলো কি কথা বলবো, ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন বেরোচ্ছে, বেরোয় এখানে ইলেকট্রন লেগে থাকবে, এখানে কে দৌড় দিয়ে যাবে, Na প্লাস, তাহলে এখানে সোডিয়াম ধাতু জমা হবে, তাহলে ক্যাথোডে কে জমা হচ্ছে, সোডিয়াম ধাতু। দেখছো ডিসিশন নিতে হয় কেমন দ্রুত। আচ্ছা এখানে যদি যেহেতু ইলেকট্রন আসছে, তাহলে এদিকে যে ইলেকট্রন দিবে কে, Cl মাইনাস, তাহলে এখানে কে তৈরি হবে, বলেন বলেন বলেন, বলেন না তো, ক্লোরিন গ্যাস হয়ে গেছে, শেষ। আচ্ছা পরের প্রশ্ন দেখি আমরা একটু কি বলছে। পরের প্রশ্ন ধরো তোমাকে বলছে যে সোডিয়াম ক্লোরাইড এর লঘু জলীয় দ্রবণ, এইটার তড়িৎ বিশ্লেষণ, লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তাহলে Na প্লাস Cl মাইনাস, সাথে কি আছে আবার H প্লাস OH মাইনাস, আছে না? আচ্ছা এখন বলো আমাকে, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এটা অ্যানোড এটা ক্যাথোড, বলেন বলেন বলেন, কে যাবে কে যাবে, কথা কয় না, H প্লাস যাবে, তাহলে এখানে কে তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস জমা হচ্ছে এই। আর এই পাশে কে যাবে, Cl মাইনাস নাকি OH মাইনাস, OH মাইনাস, OH মাইনাস। এইটা যদি সিস্টেমে থাকে তাহলে সবাইকে, মানে ওই যে এটা যেটা শিখছো তোমরা ধাতুদের যে সক্রিয়তা সিরিজ, অধাতুর সক্রিয়তা সিরিজ আমি দিয়ে দিচ্ছি, ওই যে পিডিএফটা এখনই দিচ্ছি, ওখানে দেখবা অ্যানায়নের সক্রিয়তা সিরিজ, এইটার ক্ষেত্রে সবার আগে হচ্ছে কে, OH মাইনাস, এইটা সবার আগে বিক্রিয়া করবে, যে যত আগে সে তত তাড়াতাড়ি বিক্রিয়া করবে, বুঝেছো? অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দিবে, বুঝতেছি? ওই এরকম একটা ভিডিও বানাইলে কেমন হয়, কথায় আছে কাজে নাই জেনজি, ব্যাড গাই। ওকে, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম টু দ্য ক্লাস নাম্বার 28। এর প্রথম যে অংশটা আমি যে ব্ল্যাঙ্ক স্লাইডে নিয়েছিলাম ওটা এর সাথে জুড়ে দিব ইনশাল্লাহ, আমাকে ক্লাস শেষে অবশ্যই একটু মনে করে দিও। ওকে, সো তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে, এই মাইক অফ করো, কার জানি মাইকে ঝামেলা, কিছু কথাবার্তা আমার বলা বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে যে দেখো 1 মোল ইলেকট্রন এর চার্জ কত, সেটা যদি জানতে চাই তাহলে কি হবে আমাকে একটু বলেন তো, একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ সেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো টি ইলেকট্রন এর চার্জ কত হবে, 1.6 × 10⁻⁻19 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23। এত এর পরে কি বসবে, এককটা বসবে হচ্ছে কুলম্ব। সো এই জিনিসটা গুণ ভাগ যোগ করলে আসে হচ্ছে 96,500 কুলম্বের মতো কাছাকাছি, আমরা এটা ধরে নেই। এইটাকে আমরা বলি হচ্ছে 1F, 1 ফ্যারাডে। সো ফ্যারাডে বেসিক্যালি হচ্ছে চার্জের একক, এটা বলা যাবে না। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যেটা, এই বস্তুটাকে, এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু তাকায় দেখো তো। ইলেকট্রনের চার্জকে যদি ছোট হাতের ই দিয়ে লিখি
আর এটাকে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারি এফ ইকুয়াল টু ই ইন্টু এন এ, কারণ এফ দিয়ে আমরা কি বুঝাইছি বলতো, ফ্যারাডে বুঝাইছি। তাহলে আরো সুন্দর করে লেখা উচিত, যেটা বইতে লেখে না অথচ পরীক্ষায় কাজে লাগতেও পারে, সেটা হচ্ছে এত এর পরে কি সি লেখা উচিত, এত কুলম্ব। তোমরা কি আমার কথাটা বুঝছো? আচ্ছা, আরো ভালো করে লিখতে গেলে এখানে লেখা উচিত যে 1 ফ্যারাডে মানে হচ্ছে এটা। বন্ধুরা বুঝছো তো? আগাবো সামনে নাকি? হ্যাঁ বুঝছি। গুড, মাশাল্লাহ। এখন ঘটনা হইতেছে, এই তো। তাহলে মূল কথা আমাদের হয়ে গেছে। এবার চলো আমরা সরাসরি প্রশ্ন সলভে চলে যাই, যে আমরা কি কি শিখলাম এতক্ষণে। বলো, প্রথমে আমরা সক্রিয়তা সিরিজ রিলেটেড যে প্রশ্ন আসছে, আমি অবাক হয়ে গেলাম। এবং আমি তোমাদের ক্লাস শুরু করতে কেন দেরি করছি সেটার কারণটা একটু বলি। আমি একটা জেদি মানুষ, তোমরা জানো কিনা আমি জানি না। সো আমি যখন ওই কোয়েশ্চেন ব্যাংক বাছাই করে প্রশ্নগুলো দিছিলাম, তো আমি দেখলাম যে আরেকটু বাকি ছিল, মানে ওইটুকু না দেখলে যেটা হয়তো রিপিটেটিভ আসতো, এবং পুরো কোয়েশ্চেন ব্যাংক আমি ধরে নিয়ে চলে আসছি, ভালো হয়েছে এটা। এবং দেখবা যে কি পরিমাণে প্রশ্ন আসছে তোমার জাস্ট সক্রিয়তা সিরিজ থেকে, চিন্তার বাইরে, জাস্ট ধারণার বাইরে আর কি। ওকে, সো সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান উপরে বলেন, তাড়াতাড়ি বলেন। ক্যালসিয়াম। ক্যালসিয়াম। আচ্ছা, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি? তোমাদের কি মনে আছে ধাতু মানেই হচ্ছে কি বলেন দেখি? বিজারক। সো ব্যাপারটা হচ্ছে যে ধাতু যত শক্তিশালী সে ধাতুর বিজারক হিসাবে অবস্থান তত উপরে হবে। দেখো একই প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী বিজারক আমাদের এখন বলা লাগবে লিথিয়াম, যদিও উত্তরটা ঠিক না, যাই হোক কিছু না, বই অনুযায়ী আর কি। আচ্ছা, তারপরে বলো তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি প্রথমে চার্জ মুক্ত হবে বলেন? হাইড্রোক্সিল আয়ন। চার্জ মুক্ত হওয়া কিন্তু। তারপরে কি বলছে, তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? বুঝে উত্তর দিও। ধাতু কিন্তু, ধাতু যত সক্রিয় হবে তত ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি। এরা চার্জ মুক্ত হবে কিভাবে বলেন তো? ইলেকট্রন গ্রহণের মাধ্যমে না? ইলেকট্রন গ্রহণ করতে হবে, গ্রহণ হবে। সো ইলেকট্রন যদি গ্রহণ করতে হয়, গ্রহণের দিক দিয়ে পিছায় থাকবে কে? সক্রিয়তায় যে পিছনে, সে গ্রহণের দিক দিয়ে আগায় থাকবে। আমার লজিকটা বুঝছিস তো? খ নাম্বার। আচ্ছা, তাইলে আগায় থাকবে হচ্ছে আমাদের এই যে খ নাম্বার। ভেরি গুড। তড়িৎ বিশ্লেষণকালে নিচের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? হাইড্রোক্সিল আয়ন। বাকিগুলো কিন্তু একটু দেখে নিয়া, বাকিগুলো আমার মনেও নাই কোনটা। আর এখন আমার মনের যে অবস্থা, প্রথম নাইট্রেট, তারপরে সালফেট, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে হাইড্রোক্সি। মাশাআল্লাহ, তাহলে মুখস্থ করছো। আমি জানি না সঠিক বলছো না ভুল বলছো, আমার মনে নাই এখন। গুড গুড গুড, মানে দায়িত্ব দিয়ে দিলাম, আমারে হেল্প করে, আমি কিন্তু করতে পারবো না আর কি, আমার মনে নাই। আর আমার মনের অবস্থা তোমরা কেউ জানো না, আমার যে কি পরিমাণে মন খারাপ বা আমি অন্য অফ মুডেড আছি আর কি। কোন আয়নটি সহজে চার্জ মুক্ত হবে বলেন তাড়াতাড়ি? এজি। কুবের, হাজি, আজি, পিটাবে, আমায়। আমায় তো আরো নিচে, তাহলে আমায় আগে বোঝা নাই। কোন আয়নটি সহজে চার্জ যুক্ত হয়? দেখো, দ্যাটস হোয়াট ইউ কল কোয়েশ্চেন, দ্যাটস হোয়াট ইউ কল কোয়েশ্চেন। এই প্রশ্ন যে স্যার করছে বরিশাল বোর্ড 2019-এর, উনাকে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে নোবেল প্রাইজ দেওয়া উচিত। এই যে একটা অসাধারণ জিনিস নিয়ে আসছে, যে প্রতি বছর আসতেছে চার্জ মুক্ত, চার্জ মুক্ত, চার্জ মুক্ত, এটা বলছে চার্জ যুক্ত হবে। এর আগে এটা তো যুক্ত ছিল। কোথায় চার্জ যুক্ত ছিল? আমি তো ও সর্বনাশ, আমি তো খেয়াল করিনি। চার্জ যুক্ত হবে, দিনাজপুর বোর্ড 2021। আচ্ছা আচ্ছা, চার্জ যুক্ত হবে, তাহলে এই প্রশ্নটাই তো ভুল। যদি বলে চার্জ যুক্ত হবে তাহলে প্রশ্নই ভুল, অলরেডি দে আর চার্জড। কাম অন ব্রো, এইটা বানান ভুল হইছে, হয় আমাদের টাইপিং এ ভুল হইছে। আচ্ছা, এই সবই প্রশ্ন ভুল। আমি তাহলে খেয়াল না করেই কথাবার্তা বলতেছিলাম। এর একটাও চার্জ যুক্ত লেখা যাবে না। এই যে বললাম না, বোর্ডের যে প্রশ্ন ভুল থাকে, আল্লাহ, আমি তো ওই একটা দেখে বাকি সব কথা বলে চলে যাচ্ছিলাম। হায় হায়, এরা কেন চার্জ যুক্ত হবে? এই তোরা একটু তোদের যে অ্যাপ আছে না, ওই যে অ্যাপ বা হার্ড কপি টেস্ট পেপার, আমাদের টেস্ট পেপারে এই টাইপিং দেখছি, এখন তোদেরটাতে একটু চেক করে দেখাইস তো, ঠিক আছে? আচ্ছা, আমি চেক করব। ওকে, সো তাহলে যেহেতু আগের কনসেপ্ট ধরেই আমরা কাজ করতেছি, চার্জ যুক্ত, এটাও চার্জ যুক্ত, তাহলে আর কি করা যাবে? তাহলে সেম আনসার কোনটা বলেন? AU 3+। আচ্ছা, এবং খেয়াল করো যে অপশনগুলো মোটামুটি একই রেখে দিয়ে স্যাররা মানে কি প্রশ্ন করে, আমি তো আরো ইনারের প্রশংসা করতেছিলাম, এই কি একটা অবস্থা, খোদা তাআলা। বাংলাদেশ কোন আয়নটি সহজে? কপার 2+H+, কপার 2+, একেবারে হুবহু একই প্রশ্ন। সিলেট বোর্ড 2017, বরিশাল বোর্ড 2019, শতভাগ একই প্রশ্ন, একটা অপশন চেঞ্জ করার টাইম পায় নাই।
হাউ মাচ বিজি দে আর, গতদিন বললাম না যে কি কাজে ব্যস্ত থাকে, খোদা তাআলা জানে। আচ্ছা, কোথাকার প্রশ্ন? যশোর বোর্ড 2019, তড়িৎ রাসায়নিক সিরিজে কপার ধাতুর অবস্থান কোথায় বলেন? কপার ধাতুর অবস্থান তো আয়রনের উপরে না, আয়রনের অনেক নিচে। সিলভারের উপরে কথা সত্য। হ্যাঁ সিলভারের উপরে। হ্যাঁ, হাইড্রোজেনের নিচে, ঠিক আছে। তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। কোথাকার হাজি হ্যাঁ। অ্যাসিড হবে আমার? হাই কোথাকার হাজি অ্যাসিড? আচ্ছা, তাহলে কি হবে আনসার কোনটা? 2 আর 3, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে আসো, পরের প্রশ্ন কি বলছে? কোন মৌলটি অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে? বলো। অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারার মানে কি? হাইড্রোজেনের উপরে। হাইড্রোজেনের উপরে থাকতে হবে। তাহলে বলেন কোনটা হবে উত্তর? নিকেল। নিকেল হবে। এখন মজার ব্যাপার দেখো, তুমি বিসমাথের লোকেশন জানো না আমি জানি, আর বিসমাথ একটা কি বলেন তো? জানান না? অধাতু আচ্ছা, ঠিক। বিসমাথ অধাতু নাকি অপধাতু? আচ্ছা, সিলভার আর প্লাটিনাম তো হবে না, বুঝতেই পারতেছো, তার মানে ডেফিনেটলি আনসার হচ্ছে নিকেল। আচ্ছা, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি? একটু আগে বলছিলাম বিজারক মানেই কি বলেন? ধাতু। ধাতু মানেই হচ্ছে বিজারক। তাহলে কি হবে এখানে? লিথিয়াম। লিথিয়াম আনসার দেয়া লাগবে। আচ্ছা, কোন মৌলটি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না? কিন্তু বলছে এখানে, কিন্তু বলছে না, তার মানে হাইড্রোজেনের নিচে অবস্থিত হইতে হবে। কোনটা? ইটি। প্লাটিনাম। এই সরি, এটা একটু নিচে চলে গেছে। কোন মৌলটি HCl অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে? কে পারবে বলেন? পারবে হলো এসএন। টিন। আচ্ছা, তারপরে কি হবে? সাধারণ তাপমাত্রায় পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। এটা অসম্ভব সুন্দর একটা প্রশ্ন করছে, খেয়াল করো। সাধারণত যে সাধারণত আমাদেরকে অ্যাসিড দিয়ে বলে, আর এই প্রশ্নটা কোন ক্লাসের জানো? এটা হচ্ছে আমাদের আমলের 9-10 প্রশ্ন। সরি, ভুল বলছি, মানে 8 প্রশ্ন আর কি, ব্যাপারটা এরকম, বা 9-10 গ্রেডের প্রশ্ন। বাট এই যে 9-10 গ্রেডের প্রশ্ন, সেইটা যে এই লেভেলে দিয়ে বসছে এবং সুন্দর প্রশ্ন, এর মানে হচ্ছে এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, তোমার মৌলিক ভিত্তি যাচাই করতেছে, আর কিছুই না। মারাত্মক সুন্দর একটা প্রশ্ন, মারাত্মক। বলেন, এই বিক্রিয়াগুলো আমরা ছোটবেলায় শিখতাম যে কে আসলে বাস্তবে পানির সাথে বিক্রিয়া করে, কাকে একটু তাপ দেয়া লাগে, কে নর্মাল টেম্পারেচারেই করে, কে বাষ্প অবস্থায় বিক্রিয়া করে, এরকম আর কি। যেমন ধর আয়রনের সাথে পানির বিক্রিয়া সাধারণ তাপমাত্রায় কি হবে? হবে? হবে না তো। আরে ভাই, কি বিপদ! আয়রনের সাথে পানির বিক্রিয়া হইতে গেলে তোমার জলীয় বাষ্প চালনা করা লাগবে। আচ্ছা, তাইলে কে বিক্রিয়া করতে পারে, কে হাইড্রোজেনের রিপ্লেস করতে পারে? সেটা হচ্ছে ক্যালসিয়াম। একটু ভাবো, তুমি সিম্পলি সক্রিয়তা সিরিজ চিন্তা করো। কে না কে? ম্যাকগাইভার। এই যে ম্যাকগাইভার পাইছো না, ও ক্যালসিয়াম উপরে আছে, তার মানে যত বেশি সক্রিয় তত বেশি বিক্রিয়া করতে পারবে। আমার কথা মনে হয় বুঝো নাই তোমরা। দ্যাটস ইট। ওকে, তারপরে কি হবে? চলো, তড়িৎ বিশ্লেষণে কোনটি দ্রবণ থেকে আগে চার্জ যুক্ত হবে? আবার এই সেই যুক্ত যে এই ছাগলেরা লিখছে, মনে হয়। আমি জানি না, তোদের টেস্ট পেপারে একটু দেখিস তো কি লিখছে। এতগুলা ভুল তো আমাদের হওয়ার কথা না, আমি তো বিশ্বাস করতে পারতেছি না নিজের চোখকে। আচ্ছা, সো দ্রবণ থেকে আগে চার্জ মুক্ত ধরে নিয়ে ঘটতেছি আর কি, মুক্ত, ঠিক আছে, কারণ এরা অলরেডি চার্জড, এরা আবার কি চার্জ যুক্ত হবে? বলেন উত্তর কি হবে এটার? গোল্ড। হ্যাঁ, কোন আয়নটি ক্যাথোডে সবার আগে চার্জ মুক্ত হবে? কোনটা? কপার 2+। বোঝো নাই ব্যাপারটা? তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ যুক্ত? কপার 2+, ঠিক আছে। আচ্ছা, কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? কোনটা? সিলভার। দেখছো, সক্রিয়তা সিরিজ মুখস্থ না করে পরীক্ষার হলে যাবা, কত শত প্রশ্ন দেখাইলাম, মিছা কথা তো দেখাই নাই, বোর্ডের রেফারেন্স লেখা আছে, লাগলে মিলাই দেখো। আচ্ছা, কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? গোল্ড। দেখো, চার্জ মুক্ত হবে ক্যাডমিয়াম তো অনেক উপরে, তাহলে হচ্ছে সরি প্লাটিনাম 2+। প্লাটিনাম। আচ্ছা, তো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদন করা যায়, এই প্রশ্নটা ভুল। উৎপাদন করা যায় না, উৎপাদন করা হয়। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর সমস্ত ধাতুকেই উৎপাদন করা যায়। গর্দবের দল প্রশ্ন করে, জানে না কিছু। প্রফেসর কিন্তু এক একজন, বুঝছো, কলেজের প্রশ্ন করতেছে তো প্রফেসর ছাড়া কাজ হবে না, কি আর বলবো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে দুনিয়ার সব ধাতুকেই মুক্ত করা যায়। তোমাদের কি মনে আছে সক্রিয়তা সিরিজ, ওই যে কেবল যে পিডিএফটা পাইছো তোমরা একাডেমিকের, ওইটার মধ্যেই তো দেখবা পাশে আমরা লিখে দিছি যে এই থেকে এই ধাতু পর্যন্ত তড়িৎ বিশ্লেষণ করে
বিমুক্ত করা হয়, তারপরের গুলাকে কোন পদ্ধতিতে করা হয় বলেন তো? দেখো নাই? ওই কি বললাম এগুলা? একেবারে নিচের উপরের গুলাকে কি করা হয়? কার্বন বিজারণ, মনে আছে? একেবারে উপরে সক্রিয়তা সিরিজ যে যারা আছে তাদেরকে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করে মুক্ত করা হয়, তারপরে কার্বন বিজারণ। তোরা 9-10 এগুলো পড়স নাই শ্বেতাব চন্দ্র? কিছু মনে নাই? 9-10 শর্ট। শর্ট সিলেবাস, আল্লাহ যাই। ঠিক আছে, যাই হোক। আপনাদের এখনো মনে পড়ে নাই, মানে যত তড়িৎ বিশ্লেষণ একটা জারণ বিজারণ প্রক্রিয়া যেখানে জোরপূর্বক ইলেকট্রনের আদান প্রদান হয়। সো যদি জোরপূর্বক ইলেকট্রনের আদান প্রদান হয়, দুনিয়ার কারো শক্তি নাই তুমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলো যে ইলেকট্রন নিবে না বা দিবে না, এটা দ্যাট ইজ মাস্ট গনা হ্যাপেন। সো ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা কিভাবে ভুল করছে, উৎপাদন করা যায় হবে না, উৎপাদন করা হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি সবার ক্ষেত্রে তাহলে কেন প্রয়োগ করা হয় না? সবার ক্ষেত্রে লাগে না। কাউকে যদি আমি কয়লা মিশায়, চারকোল মিশায় তাপ দিলেই যদি কাজ হয়, আমি কেন তার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ করতে যাব? কয়লা তো সস্তা, তড়িৎ বিশ্লেষণ তো অনেক দামি একটা প্রসেস, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এটা আর কি। তো প্রশ্নটা হওয়া উচিত ছিল কার ক্ষেত্রে করা হয়। কার ক্ষেত্রে করা হয় বলেন তো? জানেন? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে করা হয়, আপনারা জানেন না? সোডিয়ামের ক্ষেত্রেও করা হয়, জানেন না আপনারা? জিঙ্কের ক্ষেত্রে কি হয় মনে আছে? জিঙ্ক অক্সাইডকে কোক চূর্ণ মিশায় 24 ঘন্টা ধরে রিটর্টের মধ্যে উত্তপ্ত করা হয়। এগুলো শোনো নাই জীবনে? আচ্ছা যাই হোক, তোমাদের যে অবস্থা ভাই। আচ্ছা এগুলা তো 9-10-এও ছিল, এগুলা কি আবার ইন্টারমিডিয়েটে পড়ায় নাকি কেউ? বইতেও তো নাই, তো জানতে হবে। এই প্রশ্নটা খুবই সুন্দর, বাট প্রশ্ন করতে একটু ভুল করে ফেলাইছে, এটা এইভাবে বলতে হয় না আর কি। ওকে, সো কারেক্ট আনসার 1 আর 2, এই যে 1 আর 2। ওকে, সো তারপরে বলেন আমরা কি করব? লিথিয়াম, সোডিয়াম, জিঙ্ক ও কপার এইটার প্রমাণ জারণ বিভব যথাক্রমে এত 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 হলে তড়িৎ বিশ্লেষণের সময় কোন আয়নটি প্রথমে চার্জ মুক্ত হবে? একটু এই যে চার্জ মুক্ত হবে, এই কথাটা ঠিক আছে, এবার একটু বোঝো। সেটা হচ্ছে কি নিয়ে কথা বলতেছিলাম? যে ধাতুর, মনে রাখবা, যে ধাতুর মানে জারণ বিভব আমরা পড়বো কোথায়? তড়িৎ রাসায়নিক কোষ অংশটাতে আগামী দিন। সো এই জন্য আগে থেকে বলে দিচ্ছি, যে ধাতুর জারণ বিভব যত বেশি, বেশি মানে কি বলতো? কি বুঝাইছি? পজিটিভ আর কি, সে তত বেশি সক্রিয়, এইটা মনে রাখতে হবে। জারণ বিভব যত বেশি পজিটিভ সে তত বেশি সক্রিয়। তাহলে বলেন এবার, একজনের হচ্ছে +3.4, 2.7, 0.76, একটা নেগেটিভে চলে গেছে। নেগেটিভটা তো আগেই চিন্তাবাদ। আচ্ছা তাইলে চার্জ মুক্ত হবে কোনটা বলেন তো? সক্রিয় ধাতু সবচেয়ে বেশি কোনটা? লিথিয়াম না? সেই অনুযায়ী যদি সক্রিয় সবচেয়ে বেশি হয় আর এই লাস্টেরটা হচ্ছে সবচেয়ে বলদ, তো বলদ যেটা ছিল কপার, ওইটাই তো আগে চার্জ মুক্ত হবে। বুঝিস নাই বাবা? হ্যাঁ, তাহলে কোনটা আনসার? কপার 2+। আর ওই হিসাব না দেখে আমরা বলে দিতে পারতাম, এমনিও মুখস্থ। তারপরেও ওই একই সাথে আমরা বলে দিলাম আর কি। তারপরে চলো এইবার আমরা ঢুকতেছি সক্রিয়তা সিরিজ রিলেটেড যত প্রশ্ন পাইছি সব ধরে নিয়ে চলে আসছি, এবং প্রশ্নের সংখ্যা কিন্তু কম ছিল না। এক এক স্লাইডে 3-4টা করে প্রশ্ন ছিল, তোমরা টের পাও না আর কি, অনেকগুলো প্রশ্ন ছিল। আচ্ছা এইবার আমরা ঢুকতেছি তড়িৎ বিশ্লেষ্য কোষের বাকি সব আলোচনায় আর কি। কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না বলেন? একটু আগে আমি দেখাইছি আপনাদেরকে প্রথম অংশে ক্লাসের। কোনটিতে তড়িৎ শক্তি উৎপন্ন হয় না? খেয়াল করো, তড়িৎ বিশ্লেষ্য কোষ, এটাতে কি তড়িৎ শক্তি উৎপন্ন হয় নাকি তড়িৎ শক্তি খরচ হয়? খরচ হয়। আমি ব্যাটারি লাগাই, ব্যাটারির পাওয়ার খরচ করে ওর মধ্যে কেমিক্যাল ঘটনা ঘটে। সো এইটাতেই তড়িৎ শক্তি উৎপন্ন হয় না। লেড সঞ্চয়ক কোষ, দ্যাটস এ ব্যাটারি, তড়িৎ শক্তি উৎপন্ন করে। ব্যাটারির নাম শোনো নাই? লেড সঞ্চয়। গ্যালভানিক কোষ, এইটা মানেই তো তড়িৎ রাসায়নিক কোষ। গ্যালভানিক কোষের আরেক নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আসল নামটা এইটাই তড়িৎ, মানে আমরা যাকে তড়িৎ রাসায়নিক কোষ বলতেছি ব্যাটারি, ওটার আসল নামটা হচ্ছে এটা। 9-10-এর বইতে ঠিক লেখা, এটা ইন্টারের বইতে আরো ভুল লেখা আর কি। তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, লিথিয়াম আয়ন ব্যাটারি, ব্যাটারি মানে তো ভাই পাওয়ার প্রডিউস করবে। এইবার দেখো, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি? তোমাদের কি জানা আছে ইলেকট্রনীয় পরিবাহী কাদেরকে বলে? ধাতুদেরকে বলে। হ্যাঁ, তাহলে কি? কপার সালফেটের দ্রবণ এফি, শেষ। কত সহজ দেখো। সেমিকন্ডাক্টর হিসাবে কোনটা ব্যবহৃত হয়? এটা তো তোমাদের ফিজিক্সেই জানার কথা, জার্মেনিয়াম। নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়? এই সুপরিবাহী কুপরিবাহী যদি আমার শিখাইতে হয় ক্লাসে, তাহলে তো বিপদ আছে। বলেন, কপার তো মারাত্মক সুপরিবাহী, কার্বন, সিলভার, অ্যালুমিনিয়াম সবই সুপরিবাহী, তাহলে কার্বন সুপরিবাহী নয়। আচ্ছা, কোনটি ইলেকট্রনীয় পরিবাহী বলেন? কপারের তার। কাজ নয়। কি অপশন দিছে যশোর বোর্ডের স্যার?
ভালো ইয়ার কি করছে। Right. হ্যাঁ ওইগুলো দ্রবণ, ওইটা গলিত, শুধু আচ্ছা, ওইটা খাদ্য। তাহলে কি কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলো? ভালো প্রশ্ন। ক নাম্বার? ক নাম্বারটাই তো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যত সমযোজী টাইপের বিহেভিয়ার তত দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সবল অ্যাসিড, সবল ক্ষার, এরা সবাই হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলেন? কোনটা? বিশুদ্ধ পানি তো না, তো সোডিয়াম ক্লোরাইড সলিড হলে হবে না, এটা 100% HCl, কিন্তু এর মধ্যে কোনো পানি টানি কিছু নাই, এটা দিয়ে কাজ হবে না, এটার দিয়ে কাজ হইব। কি? আচ্ছা, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী? বিশুদ্ধ পানি না, সোডিয়াম ক্লোরাইড সলিড না, কপার সালফেট অ্যাকুয়াস না। একই প্রশ্ন, হায় রে, দেখছো প্রশ্ন করতে কি কষ্ট হয়, দেখছো? একই বছর। তার মানে কি জানো, মানে একই বছর যেহেতু অপশন সহ একই প্রশ্ন আছে, তার মানেটা হচ্ছে কপি পেস্ট যে করছে এটা প্রিভিয়াস কোন একটা বছরের কাছ থেকে কপি পেস্ট করছে, সেই বছরের হয়তোবা ডেটাবেস আমাদের কাছে ছিল না বলে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাইতে পারলাম না। কিছু মনে হয় বোঝো নাই? বুঝছি। আমি একজন প্রফেসর, আমি অনেক ব্যস্ত, তো এই প্রশ্নটা আমাকে মাগনা করতে দিয়েছে, আমি তো সময় কেন ব্যয় করব? Why would I be so creative to create a question? হ্যাঁ, আমার ব্যাচ আছে না, পার্সোনাল ব্যাচ আছে, তো বোর্ডে কোয়েশ্চেন করতে দিয়েছে আমাকে। আমি প্রফেসর, নো প্রফেসর। সিনিয়র গ্লুকোজ হইল, বল সিনিয়র গ্লুকোজ কি? অধাতব। অধাতব পরিবাহী। হায় রে, এ পরিবাহী কবে থেকে হইলো? এ তো তড়িৎ অবিশ্লেষ্য। বিশ্লেষ্য সবই। ছাগলের নাতি, তুই তো আর এক নেক্সট প্রফেসর রে। হ্যাঁ আচ্ছা, 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 মিনিট ধরে কোনো ইলেকট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত কুলম্ব বলেন? কিভাবে বের করবেন? এটা দেওয়া আছে আই আর এটা দেওয়া আছে টি, তাহলে কি শিখছিলা ফিজিক্সে? ইকুয়াল টু আইটি, নিজেরা করবা। মিনিটটাকে কিন্তু কনভার্ট করে নিতে হবে, সাবধান। 2.5 ইন্টু 60, সাবাস, এটা কুলম্ব। 0.5 ফ্যারাড ইকুয়াল টু কত কুলম্ব? 96,500 কুলম্বের অর্ধেক হবে। 96 এর অর্ধেক কত? 48 না? তাহলে 48,250। কই, এই যে, কিছু মনে হয় বোঝো নাই, এটা তাকায় থেকে বসে দেখো না, 0.5 ফ্যারাড বলছে কিন্তু, দেখো। আচ্ছা, বলছে সবে উপরে এটা। ভাই আমাকে ক্ষমা করতে পারিস, আমি একটু দ্রুত টানার চেষ্টা করতেছি। তোদের এই ক্লাস কয়টা পর্যন্ত যাবে আমি জানি না, আমি এখনো ভাত খাই নাই, ঔষধের তো হিসাব নিকাশ নাই। তোদের পরে আবার দেশ ও জাতিকে উদ্ধার করার জন্য আমার ভিডিও করতে বসতে হবে, সেই ভিডিও এডিট করে আপলোড করতে হবে। তোরা খালি ফাউল তর্ক নিয়ে লাইগা থাকস বেটা, মনোযোগ নাই কাজে। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে কোনো ইলেকট্রোডে প্রবাহিত করলে, আমি ওই ভিডিও বানাই, আমাকে 2টা পয়সা দিবি নাকি? তোরা অ্যাপ্রিসিয়েট করবি না পর্যন্ত, শালা বান্দরের দল। তোদের জন্য আমার 20 বছরের বেশি ধরে লেগে থাকা একটা ক্যারিয়ার ছেড়ে দিচ্ছি, যেটা নিয়ে সমস্ত স্বপ্ন কাজ করত। কারোর কোনো অনুশোচনা আছে? কারোর কোনো বোধ শক্তি কাজ করতেছে এখানে? সবাই আছে তাইরে নাইরে না, কি মজা কি মজা। হ্যাঁ, আমার পিনাকি ভট্টাচার্য পাইছো? ছাগলের দল। কুতকুত করে আর একজনে। সাদিয়া মাঝে মধ্যে মাইক অন করে, এ কি, এটা কি উমাইন্না মুরগি নাকি? মানে ঘুমায় সারাদিন। উমাইন্না মুরগি বুঝো? আমাকে গ্রামে উমাইন্না মুরগি, উমান কেটে বসে থাকে। উমান কাটা তো বুঝবা না তোমরা, গ্রামের ভাষা। ঝিমায়। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত সেকেন্ড ধরে কোনো ইলেকট্রোডে প্রবাহিত করলে বিদ্যুতের চার্জ কত কুলম্ব? এই যে অ্যাম্পিয়ার, এই যে সেকেন্ড, কিউ ইকুয়াল টু আইটি। কি দেখাবো এগুলা? এই আবার দেখ, মাইক টাউন করে, মানে এটা অদ্ভুত একটা, মানে জড়বস্তু না কি এটা? কি এটা ক্যাট করে কি করে উঠে, আবার কয় সরি। অফকোর্স মাইক, গাধা কোথাকার। তোরা মাইক অন করতে কইছে কেটা? তুই কি কইতে চাইতেছ? মানে এই বকলম অশিক্ষিত প্রতিবন্ধী কোথাকার। প্রথম থেকে, মানে আজকে কোর্স শেষ হয়ে যাচ্ছে প্রায়, এতদিন ক্লাস করে মিনিমাম একটা কমন সেন্স হইল না যে এটা কি? 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? পারবেন আপনারা? এই দেখেন, 1.6 × 10⁻⁹ ইন্টু এইটা। কত সুন্দর প্রশ্ন, গুণও করা লাগবে না। এটা দিয়ে কেন দিছে জানোস? এই প্রশ্ন যারা করে তারা হচ্ছে দুর্দান্ত তুফান লোকজন। বরিশাল বোর্ড 2021, যে স্যার করছেন, আমার লাখো সহস্র কোটি ভালোবাসা নিবেন, সালাম নিবেন, শ্রদ্ধা নিবেন, স্যালুট নিবেন। আপনাকে আমি স্যার বলে ডাকবো, অন্য কোনো ছাগলদেরকে আমি স্যার বলে ডাকবো না। এই প্রশ্ন করার মানে হচ্ছে তোমার
কলজার ভিতর থেকে আঙ্গুল দিয়ে খোঁচায় বাইর করে দেখা, দেখি তোমার বেসিক কনসেপ্ট ঠিক আছে? কারণ সবাই কি শেখে বলো দেখি, বলো দেখি কি শেখে? 1 মোল ইলেকট্রনের চার্জ 96,500 কুলম। কিভাবে যে আসছে তো জানে না, এই যে এইভাবে আসছে। কিন্তু এই স্যারের আবার ঝামেলাও আছে। ভালোবাসা একটু কমাই দিই, দাঁড়াও একটু ভালোবাসা কমাই দিই, অল্প একটু কমাই দিই। সেটা কি 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 ঝামেলা করছে এখানে বলেন দেখি, ধরতে পারবেন কিনা প্রশ্নে? আপনি এককগুলো বাংলায় লিখছেন কেন? একক কি বাংলায় লেখার নিয়ম নাকি? এই যে 1 মোল বাংলায় লিখছেন কেন? এগুলো বাংলা কথা। বিজ্ঞান পড়াচ্ছি না আমরা ছাত্রদেরকে, বিজ্ঞান এমনি পড়ে। হ্যাঁ, এই জন্য ভালোবাসা একটু কমাই দিলাম। ওকে চলেন, তারপরে কি প্রশ্ন? যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট, আরে সর্বনাশ, কারেন্ট বলাবেন তো কারেন্ট, এইসব প্রশ্ন থেকে আসে আর কি। 5 অ্যাম্পিয়ার কারেন্ট 30 সেকেন্ড সময় ধরে একটি ইলেকট্রোডের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়, তবে চার্জ কত হবে? কি সুন্দর প্রশ্ন। পারবা পারবা? হ্যাঁ চান্দু, এই দেখো কত বড় অশিক্ষিতরা প্রশ্ন করে, সব বাংলা একক লেখে, মানে জীবনে কোনোদিন মনে হয় পড়ালেখা শেখে নাই। হ্যাঁ, কে কি বললো বুঝি নাই? প্রীতম নাকি? কি এই প্রশ্ন 3 বার দেখা গেল। ও ওই আছে আর কি, 100 বার থাকবে। কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক বলেন? পরিবাহিতা কার সবচেয়ে বেশি জানো? কপারের। কপারের চেয়ে মনে হয় অ্যালুমিনিয়ামের আরো বেশি হইতে পারে, আমি শিওর না, একটু বইতে দেখিস তো কি লেখা আছে। এইসব মুখস্থ প্রশ্ন করে, ফালতু ফালতু মুখস্থ প্রশ্ন করে। আচ্ছা, কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষণ? কপারের তড়িৎ পরিবাহিতা ডেফিনেটলি বেশি, বাট তার চেয়ে অ্যালুমিনিয়ামের একটু বেশি হওয়ার কথা বলে আমার মনে হচ্ছে। গোল্ড থাকলে আরো বেশি হইতো। অ্যালুমিনিয়ামেরটা মনে হওয়ার কারণটা তোমাদেরকে একটু বলি। অ্যালুমিনিয়ামকে কেন আমরা কারেন্টের তারের মধ্যে ইউজ করি না জানো? তার প্রধান কারণ হচ্ছে 2টা। মানে আমি একেবারে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং সেন্স থেকে বলতেছি। তার প্রথম কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের দাম বেশি, আর দ্বিতীয় কারণটা হচ্ছে অ্যালুমিনিয়াম ভঙ্গুর, মানে শক্ত বেশি, হার্ডার ম্যাটেরিয়াল। সো আমরা যে কারেন্টের তারগুলো ব্যবহার করি, দ্যাট মাস্ট হ্যাভ টু বি ফ্লেক্সিবল, যত ফ্লেক্সিবল তত ভালো তার। সো ফ্লেক্সিবিলিটি এবং কন্ডাক্টিভিটি 2 সেন্সে হচ্ছে কপার বেটার। কিন্তু শুধুমাত্র কন্ডাক্টিভিটির কথা যেহেতু বলছে, তাহলে আমি এখানে এই জন্য নিশ্চিত না, হয় অ্যালুমিনিয়াম হবে নাইলে কপার হবে, যে কোনো একটা হবে, তোমরা একটু দেখে নিও আর কি। আচ্ছা, কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তাড়াতাড়ি বলেন কোনটা? ঘ। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে বলেন দেখি? একটু আগে দেখাইছি। হায় হায়, পারো না বাবুরে, এটা তোমরা কত বড় অশিক্ষিতের মতো কাজ করতেছো। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, শেষ। এটা বুঝতে কতক্ষণ লাগে? গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতার কারণ কি বলেন? খুব সুন্দর প্রশ্ন, মারাত্মক সুন্দর প্রশ্ন। এই যে এই প্রশ্ন যারা করে তাদেরকে আমি ভালোবাসি। এই প্রশ্ন কে করছে সেই স্যারের কাছে আমার ভালোবাসা পৌঁছাবে কিনা জানি না, বাট আমি ভালোবাসা দিয়ে রাখবো। ভাবো তো, গলিত সোডিয়াম ক্লোরাইড যেটা, সেখানে আমাকে একটু বলেন তো, চার্জ ক্যারি করে কে? এটার যখন তড়িৎ বিশ্লেষণ চলতেছে এরকম পাত্রের মধ্যে, তখন চার্জ বয়ে নিয়ে যায় কে? হ্যাঁ, আয়নগুলো বয়ে নিয়ে যায়। ভেরি গুড। তাহলে কি হয়, কিভাবে আয়নগুলো বয়ে নিয়ে যায়? ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন বের হয়, সেই ইলেকট্রনগুলো এখানে লেগে থাকে, মনে আছে নিশ্চয়ই। এখানে দৌড়ে যাবে কে? বলেন বলেন বলেন। সোডিয়াম প্লাস, আর এখানে দৌড়ে আসবে Cl মাইনাস। তাহলে কি চার্জ ক্যারি করতেছে কে? আমাকে একটু বলেন তো। আয়নগুলো ক্যারি করতেছে না? তাহলে মুক্ত ইলেকট্রন তো ক্যারি করে না, মুক্ত পরমাণুও করে না, মুক্ত আয়ন, মুক্ত অণু। উত্তর হচ্ছে মুক্ত আয়ন। বোঝো নাই বন্ধু তোমরা? মারাত্মক সুন্দর ভালোবাসার প্রশ্ন। ফ্যারাডের সূত্র প্রযোজ্য দেখেন কোথায় বলেন? ইলেকট্রনের চার্জ গণনায় কি আমরা ফ্যারাডের সূত্র ব্যবহার করতে পারি নাকি পারি না বলেন তো? জানেন আপনারা? খুবই সুন্দর থিওরিটিক্যাল কোশ্চেন, বিউটিফুল, লাভড ইট। বলো। পারি। কিভাবে পারি? ফ্যারাডের সূত্র থেকে আমরা যেহেতু জানতাম W ইকুয়াল টু কি বলেন তো? ZIT না? হ্যাঁ, ZIT। সো এর ভিতর থেকে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি কত গ্রাম পদার্থ জমা হইলো, কত অ্যাম্পিয়ার কারেন্ট কত সময় ধরে আমরা চালনা করছি। এইসব হিসাব যদি আমাদের জানা থাকে, কত সময় ধরে চালনা করছি, এই ডেটাগুলো জানা থাকলে আমরা এখান থেকে জেড বের করতে পারবো। আর জেড এর ভিতর থেকে আমরা হচ্ছে ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রন কি পরিমাণে চার্জ ক্যারি করছে এটা বের করা যায়। সো ইলেকট্রনের চার্জ গণনায় ব্যবহার করা যায়, ধাতুর পরিমাণ নির্ণয়ে ব্যবহার করা যায়, এই যে কি পরিমাণে ধাতু জমা হয়েছে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে, ডেফিনেটলি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে তো আমার ফ্যারাডের সূত্র কাজ করে না। কেমনে কাজ করবো? তড়িৎ বিশ্লেষণ তো হচ্ছে না। বুঝেছো আমার কথা?
আচ্ছা, তাহলে নিচের কোনটা সঠিক? 1 2 3 খাতা ভরে হাগু করে দিন। পরের প্রশ্নটা দেখো কত সুন্দর। বরিশাল বোর্ড 2022, এইটা আসছে কোথায়? কোথায় আসছে? কুমিল্লা বোর্ড 2019। একই প্রশ্ন হুবহু ধরে কপি পেস্ট করে ছেড়ে দিয়েছে। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে নিয়ে যাই, কন্ট্রোল এ কন্ট্রোল এক্স। তাহলে এই স্লাইডটা ডিলিট করে দিলাম, লাগবে না। একই প্রশ্ন দুইবার, আমাদের সাধ্যের করতে কষ্ট হয় তাই কপি পেস্ট করে দিছে। ওকে, 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস আয়ন চার্জ যুক্ত হয়? আবার চার্জ যুক্ত হয়। আচ্ছা, ফেরাস আয়ন তো অলরেডি চার্জড, সে আবার কেন চার্জ যুক্ত হবে? হোয়াটএভার, 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস আয়ন চার্জ যুক্ত হয়, এই টাইপের প্রশ্ন আমাদের খুব জরুরি। সো আমরা একটু থিওরি শিখে আসি এখন নাকি? চলো, আমাকে একটু বলো তো, যদি আচ্ছা এই প্রশ্নটা একটু দেখি আমরা, এই প্রশ্ন দিয়ে উত্তর দেই। 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস আয়ন চার্জ যুক্ত হয়? তাহলে দেখো কোথায় জানি নিলাম পেজ, এই যে, হ্যাঁ, ফেরাস আয়ন মানে কি? Fe2+ ছিল, সে ইলেকট্রন গ্রহণ করে আয়রনে পরিণত হয়েছে, তাই না? তাহলে এইটুকু কি আমরা বলতে পারি এইটুকু হচ্ছে 2 ফ্যারাডে, বলা যায়? হ্যাঁ, তাহলে হয়ে গেছে তো 56 গ্রাম। এই যে 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস আয়ন চার্জ যুক্ত হয়? চার্জ যুক্ত মানে এটা মুক্ত হবে বেসিক্যালি, বুঝছস তো? এরা তো মানে এই যে প্রফেসররা প্রশ্ন করে, ওনারা জানে না মনে হয় এটা চার্জ যুক্ত হচ্ছে না, এটা চার্জ মুক্ত হচ্ছে। এটা অলরেডি চার্জ ছিল, এটা চার্জ মুক্ত হয়েছে। বুঝতে পারছিস কি তোরা এখনো, নাকি এই আগের সব প্রশ্ন কিন্তু ভুল ছিল আর কি? আচ্ছা, তারপরে আসেন, ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়? ক্যাথোডে তো হাইড্রোজেন গ্যাসই যাবে, 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হইতে। তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কিভাবে? ডান পাশে লিখবেন H2। তোমরা অনেক সময় বিক্রিয়া বোঝো না কেন? শুরুতে কি লিখবো বোঝো না, দরকার নাই তো, তুমি লাস্টের প্রোডাক্টটা লেখো না যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কোত্থেকে উৎপন্ন হবে বলেন তো? H+ থেকে উৎপন্ন হবে, প্লাস। তাহলে এখন ইলেকট্রন গ্রহণ করলো। এখন বলো আমাকে, 2টা H+ লাগবে, 2টা ইলেকট্রন লাগবে, তাহলে হয়ে গেছে তো। আনসার কি? 2 ফ্যারাডে না? 1 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করতে বলছে, এটা তো 1 মোল নাকি? এই যে 1 মোল তৈরি হয়েছে কত ফ্যারাডে? 2 ফ্যারাডে। এটা বুঝেছো বন্ধু? বুঝছি। আচ্ছা, তারপরে কি আছে আমাদের? A+, B2+, C3+ আয়নের দ্রবণে পৃথকভাবে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে 1 মোল A+ চার্জ মুক্ত হবে। এটা কি সত্য না মিথ্যা বলেন? প্রথম অংশটা বলেন। A+ কে চার্জ মুক্ত করার জন্য আমার বিক্রিয়াটা কি বলেন তো? A+ চার্জ মুক্ত হওয়ার জন্য 1 মোল ইলেকট্রন গ্রহণ করে A তে পরিণত হবে। তাহলে এখানে কতটুকু বিদ্যুৎ গ্রহণ করছে সে? 1 ফ্যারাডে না? মানে দিছে 1 ফ্যারাডে, আর এখানেও তো 1 ফ্যারাডেই লাগতেছে আমাদের নাকি? এখানেও আমাদের 1 ফ্যারাডে কাজে লাগতেছে না? তাহলে 1 ফ্যারাডে দিলে তো আমার আসলে 1 মোল বিমুক্ত হচ্ছে। তাহলে বলেন তো বি ক্যাথোডে জমা হবে কিনা? বি তো প্লাস, প্লাস চার্জ কি ক্যাটায়ন না? ক্যাটায়ন তো ক্যাথোডেই যায়। ধাতুগুলা ক্যাথোডে জমা হয় জানতাম না আমরা? বোঝা না? ধাতু কোথায় জমা হয়? ধাতু ক্যাথোডে জমা হয়। ধাতু যদি ক্যাথোডে জমা হয় তাহলে A B C তিনজনই ক্যাথোডে জমা হবে, কথা সত্য। তাহলে এবার বলছে হাফ মোল কিনা, এটা বলো আমাকে, হাফ মোল কিনা? হাফ মোলই তো জমা হবে, কারণ বি এর মাথার উপরে 2+, সেখানে তুমি 1 ফ্যারাডে দিলে তো আধা মোল জমা হবে। বোঝো না এই ব্যাপারটা? তাহলে এই কথা কি সত্য না মিথ্যা বলেন? সত্য। আচ্ছা, তারপরে 1/3 মোল C3+ দ্রবণ থেকে তড়িৎ দ্বারা জমা হবে। সুন্দর সুন্দর পেঁচাইছে, ভালো কথা বলছে। এটাও তো সত্য নাকি মিথ্যা? বুঝিস না ব্যাপারটা? সত্য। তাহলে কারেক্ট হচ্ছে 1 2 3। ভালো প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড 2021। স্যার ভালোবাসা নিবেন, ভালোবাসা দিতে যা দাগ পড়ে গেল, সরি। এই যে অনেক ভালোবাসা, সুন্দর প্রশ্ন, সুন্দর, বিউটিফুল। তারপরে এই কি বিপদ, ভালোবাসা দিয়ে তো বিপদে পড়লাম। ও এটা ঢাকা বোর্ড 2019 সাল থেকে স্যার কপি করছে। তাহলে এই ভালোবাসা সব কার জন্য? 19 সাল। বোঝা না এই ব্যাপারটা? ভালোবাসা উনাকে দিয়ে কোনো লাভ নেই, উনি বরং কপি পেস্ট করালো। কাকে ভালোবাসা দিতে যে কাকে ভালোবেসে ফেলি আমরা, জীবনে ভুল করে ফেলি, একটা বড় শিক্ষা পেয়ে যাই। আচ্ছা, একই প্রশ্ন। ও একটু প্রশ্ন পেঁচাইছে, বুঝলে? স্যার একটু কষ্ট করছে অবশ্য, নাকি আমাদেরও টাইপিং এ ভুল হইতে পারে, আমি শিওর না। কি ঝামেলা বলো তো? একটু চেঞ্জ আছে কিন্তু অপশনে। এখানে ছিল হাফ মোল বি, আর এখানে ছিল কি বলেন তো? 2 মোল বি। 2 মোল। এইটুকু ক্রিয়েটিভিটি দেখাইছে, অথবা আমাদের টাইপিং এ ভুল হয়েছে, যে কোনো একটা, কিছু একটা হয়েছে আর কি। ওকে, যাই হোক। সো এইটার বলেন এই ক্ষেত্রে উত্তর কি হবে? তাহলে এই ক্ষেত্রে 1 নাম্বারটা কারেক্ট,
2 নাম্বার ঠিক না, 3 নাম্বারটা কারেক্ট, মানে যেভাবে প্রশ্নটা আমাদের কাছে টাইপ করা আছে সেই অনুযায়ী যদি বলি আর কি। তাহলে 1 আর 3 এর কি অপশন আছে? তো এই যে 1 আর 3 না, ঠিক আছে, তাহলে ওই শয়তানিটাই করছে, ওটাই করছে আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে গলিত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে, তড়িৎ প্রবাহিত করলে ক্যাথোডে 54 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে? কোন সূত্র দিয়ে করবো বলেন? কত ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করলে 54 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে? একটু ভাবো, তুমি অ্যালুমিনিয়াম সঞ্চিত করতেছো, তাহলে ডান পাশে কি লিখবা? অ্যালুমিনিয়াম। আমি বারবার বলতেছি বিক্রিয়াগুলো কিন্তু ডান দিয়ে শুরু করতে হবে, কারণ বুঝবা না যে কি বিক্রিয়া লিখবো। তাহলে বাম পাশে কি লিখবো? অ্যালুমিনিয়াম 3+ যোগ হচ্ছে 3 ফ্যারাডে ইলেকট্রন, মানে 3 ফ্যারাডে চার্জ বেসিক্যালি। আর একটা কথা একটু বলে রাখি ভালো করে, ফ্যারাড হচ্ছে কিন্তু ধারকত্বের একক, ফ্যারাড হচ্ছে ধারকত্বের একক, এটা ভুল কইরো না, ধারকত্বের একক ফিজিক্সে শিখছো। আর ফ্যারাডে যেটা FARADAY, ফ্যারাডে হচ্ছে কিসের একক বলেন তো? চার্জের একক। চার্জের একক। ভুল করলেই খাবা মায়ের। আচ্ছা, তাহলে এখন কি বলছো তোমাকে? ক্যাথোডে 54 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। এখানে কত গ্রাম সঞ্চিত হয়েছে দেখো তো? 27 গ্রাম না? 27 গ্রাম সঞ্চিত করতে তোমার কত ফ্যারাডে লাগতেছে? 3 ফ্যারাডে। তাহলে 27-এর ডাবল তো 54, ডাবল হইতে গেলে 6 ফ্যারাডে লাগবে। কিছু মনে হয় বোঝা নাই বন্ধু? বুঝছি। আচ্ছা, 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? তোমার দাদার মাথা পরিমাণ বিদ্যুতের প্রয়োজন, বুঝেছো চান্দু? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি? এই দেখো বাংলায় লেখে 1 মোল Fe2O3 হতে 1 মোল লোহা পেতে কি পরিমাণ তড়িতের প্রয়োজন? খুব মনোযোগ দিয়ে শোনো, কোত্থেকে আনতেছো এটা আসলে ব্যাপার না, ওইটা মেইন কনসার্ন না। মেইন কনসার্ন হচ্ছে কি উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াগুলো লিখতে না পারলে পারবা না। তাহলে বলো ডান পাশে কি লিখবো, তাড়াতাড়ি বলো। Fe। বাম পাশে কি লেখা উচিত বলো? Fe2O3 নাকি অন্য কিছু? বাম পাশে লেখা উচিত Fe3+। তুমি জাস্ট ওখানকার আয়নটাকে নিয়ে কাজ করবা। আমার কথা বোঝো না? এটা কি Fe3+ আছে না আয়নটা, সো Fe3+ লিখবা। যোগ হচ্ছে, এই কেউ কিছু বুঝতেছে না আমার কথাবার্তা কেন জানি। আচ্ছা, তাহলে কি হবে এখানে বলো? কতখানি আয়রন তৈরি হয়েছে? 56 গ্রাম না? 56 এর তো হিসাব নাই, দরকার তো মোল। এই যে 1 মোল Fe2O3 হতে 1 মোল লোহা পাইতে হবে। এই প্রশ্নটাই ভুল, প্রশ্নটাই ভুল। 1 মোল Fe2O3 হতে 1 মোল লোহা পাওয়া সম্ভব না। 1 মোল Fe2O3 থেকে কি পাওয়া সম্ভব বলেন দেখি? 2 মোল Fe পাওয়া সম্ভব, 2 মোল আয়রন পাওয়া সম্ভব। প্রশ্নটাই ভুল। কোন গাধায় প্রশ্ন করছে এটা? প্রফেসর ময়মনসিংহ বোর্ড 2023। তোরা আমার কথা বুঝিস নাই? হায় রে বলদ। Fe2O3 এর মধ্যে ফেরিক আয়ন আছে কতগুলা বলেন দেখি? 2টা। 2 মোল বা 2টা যাই বলো, হইল। সো এখান থেকে তুমি যখন আয়রন বানা পায় তো 2 মোল পাওয়া যাবে। 1 মোল Fe2O3 থেকে তো 1 মোল লোহা জীবনেও পাওয়া যাবে না, এ তো 2 মোল পাওয়া যাবে। যাই হোক, একটু আগে আমি কি বলছিলাম, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, প্রোডাক্ট নাকি রিঅ্যাক্ট্যান্ট? কোন সাইড বেশি ইম্পর্ট্যান্ট? প্রোডাক্ট সাইড, যে কি পরিমাণে প্রোডাক্ট প্রডিউস করতে হবে, এইটার জন্য যে পরিমাণ রিঅ্যাক্ট্যান্ট দরকার উইল সাপ্লাই, উইল ডেলিভার ইউ, ডোন্ট ওয়ারি। সো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে তুমি ইগনোর করো যে 1 মোল Fe2O3 থেকে পাইতেছো, এইভাবে চিন্তা করো Fe2O3 হতে 1 মোল লোহা পাইতে কি পরিমাণে তড়িৎ প্রয়োজন। কিছু বোঝো নাই? বুঝছি। তাহলে আমরা এখন কি চিন্তা করব? এই বিক্রিয়াটা কনসিডার করব। করার পরে কি বলবো? এখানে কত মোল পাচ্ছি? 1 মোল Fe পাচ্ছি। 1 মোল Fe এর জন্য কি লাগবে আমাদের? 3 ফ্যারাডে। সো আনসার হচ্ছে 3 ফ্যারাডে, এটাই উত্তর। তোমরা একটু টেস্ট পেপারে দেখো তো এটা কি করছে ছাগলেরা। টেস্ট পেপার তো লেখা লোকজনটা আর এক জ্ঞানী, বিশাল বড় জ্ঞানী। এরে বাংলায় 1 মোল লাগে, এরা কোথাকার কোন 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 বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে ডিগ্রি নিয়ে এসে এক একজন প্রফেসর হয়, সেই লোকগুলাকে আমার দরকার। আচ্ছা, 1 মোল সিলভার ক্যাথোডে সঞ্চিত করতে সিলভার নাইট্রেট দ্রবণের কত ফ্যারাডে, দ্রবণের না দ্রবণের মধ্যে কত ফ্যারাডে তড়িৎ চালনা করতে হবে? সিলভার নাইট্রেট দ্রবণ হোক আর সিলভার ক্লোরাইড হোক, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। বিক্রিয়ক ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি আমার 1 মোল সিলভার বানাইতে হবে। তোমরা কি বুঝছো আমার কথা? তাহলে বলেন বিক্রিয়াটা কি লিখবো? ডান পাশে লিখবো হচ্ছে Ag, বাম পাশে কি লিখবো? Ag+। এখনো বুঝতেছো না? হয়ে গেছে তো। 1 মোল 1 ফ্যারাডে কারেক্ট আনসার। এই বোর্ড নষ্ট হয়ে গেছে নাকি? 1 ফ্যারাডে। তারপরে 1 মোল Al2O3 হতে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন বলেন? বলতে পারবেন না? এই যে এই প্রশ্নও ভুল, একই ভুল, সেম ভুল। হায় রে। আচ্ছা, এখন এখানে আবার আরেক প্যাচ লাগানো যায়। সেই প্যাচের চিন্তা স্যাররা করতে পারে নাই, আমি গ্যারান্টি দিব। এই চিন্তা তোমাদের মাথায় খেলে নাই, সেই চিন্তাটা শুনবা।
আচ্ছা ধর তোকে আমি একটা রিক্সা তুলে দিলাম তোর হাতে, সেই রিক্সাটা তুলে দিয়ে বললাম এখান থেকে একটা সাইকেল বানায় দে। একটা রিক্সা থেকে একটা সাইকেল বানাইতে তুই কত টাকা নিবি? প্রশ্নটা হচ্ছে এরকম। তাহলে বলেন তো একটা রিক্সা থেকে কি একটা সাইকেল বানানো সম্ভব নাকি সম্ভব না? অনেকটা টাকা লাগাই। হুম, চাকা খুলে একটা চাকা লাগাইতে হবে? কোন গাধা গরুরে নিয়ে আমি বসছি রে বাবা? এই গাধার দল, একটা রিক্সা দিলাম তোর হাতে, সেইখান থেকে একটা সাইকেল বানাতে পারবা না কলিজারা? হ্যাঁ পারবো। হ্যাঁ হবে। তোমার কাছে আরো এক্সট্রা থেকে যাবে, রাইট? হ্যাঁ থাকলো, পড়ে থাকলো, সমস্যা তো নাই। আমাকে তো প্রোডাক্ট বানাইতে হবে একটা সাইকেল। সো কনসেপ্টটা হচ্ছে এরকম, যা কিছু আছে সব কিছু থেকেই যে আমার ওটা বানাইতে হবে ব্যাপারটা এরকম না। আইল বি টেকিং সাম পার্টস আউট অফ দ্যাট। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এইভাবে চিন্তা করো যে 1 মোল Al2O3 হতে ছিল ইনিশিয়ালি কি, ডাজন্ট ম্যাটার, প্রোডাক্টে পাইতে হবে কি 1 মোল অ্যালুমিনিয়াম পাইতে হবে। তাহলে আমরা ডান পাশে একটা চিন্তা যদি করি, 1 মোল অ্যালুমিনিয়াম পাইতে গেলে বাম পাশে কি থাকবে? Al2O3 ছিল বা হোয়াট এভার দ্যাট ওয়াজ। তাহলে 3 ফ্যারাডে হয়ে গেছে। বুঝতে কি পারছো আমার কথা নাকি? হ্যাঁ একটু আগে প্রথমে যে কথাটা বলছিলাম ওইটা ইম্পর্ট্যান্ট, যে প্রোডাক্ট ম্যাটার্স, যে কি বানাইতে চাচ্ছি আমি। তারপরের প্রশ্ন, Fe2+ বিক্রিয়া করে Fe বিক্রিয়ায় 28 গ্রাম আয়রন বানাইছে, মানে 56-র অর্ধেক। বুঝতে পারছেন না? 56-র অর্ধেক হচ্ছে 28। ধাতু উৎপাদনে কত তড়িৎ চার্জ প্রয়োজন হবে? তাড়াতাড়ি বলো দেখি। 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে। FeCl3 হতে এত গ্রাম আয়রন জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? 55.85 মানে কি 1 মোল না? 1 মোল বানাইতে হবে FeCl3 থেকে। তাহলে আনসার কি হবে বলেন? 3 ফ্যারাডে। 3 ফ্যারাডে। এইসব প্রশ্ন না পারি আসলে তো বিপদ। একই মাত্রার বিদ্যুৎ একই সময় চালনা করলে কোন আয়নটি ক্যাথোডে বেশি জমা হবে? সুন্দর প্রশ্ন, মারাত্মক সুন্দর প্রশ্ন। একটু কনসেপ্টটা বুঝি আমরা, চলেন। দেখেন W ইকুয়াল টু আমরা কি শিখছিলাম? ZIT না? এই সূত্রটাকে আমরা আবার কি লিখছিলাম একটু পরেই, W ইকুয়াল টু MIT বাই হচ্ছে EF। EF। তার মানেটা হচ্ছে Z এর জায়গাতে তুমি লিখছিলা M/EF। তার মানে কি আমরা বলতে পারি বন্ধু, অতএব Z ইকুয়াল টু M/EF বলা কি যায়? কেউ বোঝে না। হ্যাঁ। এইটা যদি আমরা বলতে পারি তাহলে তো আমরা আরো অনেক কথা বলতে পারি। এইটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে বলা যায় না Z সমানুপাতিক M/E? হায় রে বন্ধু, কিছুই বোঝো না। বুঝছি। কারণ এই দুইটা তো ভেরিয়েবল, বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম হবে। তার মানে কোনো একটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তার আণবিক ভর যত বেশি হবে তত বেশি, তার সাথে সমানুপাতিক, এবং তার যে চার্জ বা যোজনী বা তুল্য সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক। এই কথাটার মানে কি? একটা জিনিস ভেবে দেখ, তুই দুইটা জিনিসের কথা ভাব, যে ধরো সোডিয়াম প্লাস আর হচ্ছে K+। আমাকে একটু বলেন তো, একই পরিমাণে কারেন্ট যদি আমরা এই দুইটা দ্রবণের, দুইটা সেপারেট দ্রবণের মধ্যে চালাই দেই, কোনটা বেশি বেশি জমা হবে বলেন তো? এইটাকে চার্জ মুক্ত করতেও আমার 1 ফ্যারাডে করে কারেন্ট লাগে, চার্জ লাগে। এইটারে চার্জ মুক্ত করতেও কি 1 ফ্যারাডে করে লাগে না? আমি দুইজনের মধ্যে একই পরিমাণে কারেন্ট যদি পাঠাই দিই, তাহলে কার বেশি জমা হবে? এরও 1 মোল জমা হবে, ওরও 1 মোল জমা হবে। আমার কথা বুঝতেছে না? বুঝছি। এরও 1 মোল সঞ্চিত হবে, এরও 1 মোল সঞ্চিত হবে। এখন এর মোলার ভর কত তার উপরে ডিপেন্ড করে। এর মোলার ভর তো 23 আর এর তো 39, তাই না? তার মানে বেশি জমা হবে কে বলেন তো? বোঝা না? পটাশিয়াম। বুঝতে কি পারছিস আমার কথা? যদি জি। যদি তুল্য সংখ্যা সমান হয়ে যায়, তখন দেখতে হবে যে যার M বেশি, যার M বেশি তার জমা হবে বেশি। জমা হবে বেশি। বুঝতে কি পারছিস? তার জেডও বেশি, তার জমাও হবে বেশি। জেড বেশি মানে জমা, এইভাবে চিন্তা করবি। জেড মানে জমা, না বুঝলে এইভাবে, জেড মানে জমা। বাঙালি সিস্টেম। আচ্ছা এখন বলো আমাকে, আসো। তাহলে একই মাত্রার বিদ্যুৎ একই সময়ে চালনা করছো, I আর T সেম, মানে Q সেম, কোন আয়নটি ক্যাথোডে বেশি জমা হবে? একটু বোঝেন। বেশি বেশি জমা হবে এই সিঙ্গেল প্লাস যারা, তারা, ওর ক্ষেত্রে তো মেলা মেলা চার্জ লাগে। বুঝোস নাই আমার কথা? বুঝছি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে চার্জ যেহেতু একই ছিল, এই বলদ দুইটা চিন্তা বাদ, এই দুইটার চিন্তা করে। এবার এই দুইটার মধ্যে কার আণবিক ভর বেশি বলেন? কিছু মনে হয় বোঝো নাই। তো কারেক্ট আনসার সিলভার। মজার আইডিয়া। 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে আর একটা কাজ করতে পারো তোমরা, আরো একেবারে পিওর ম্যাথমেটিক্যাল প্রসেস বলি। এইটা তো বুঝছো, যার জেড বেশি তার জমা হবে বেশি, এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এবার সবার জেড বের করে দেখবা। এটার জেড ইকুয়াল টু কি হবে? M/E বের করবা, এফ বসানোর দরকার নেই।
কেন এফ বসাচ্ছি না, সবারই তো এফ নিচে আছে, ওই দরকারটা কি? যার জেড এর ভ্যালু বেশি দেখবি, এই এম বাই এর রেশিও যার বেশি, সেই বেড়ায় বেশি জমা হবে। শেষ। আচ্ছা, এবার দেখেন 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিচের কোন ধাতুটির আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? একই প্রশ্ন, সুন্দর প্রশ্ন করছে। এই যে এই কথাটা লেখার মানে হচ্ছে মনোযোগ দিয়ে প্রশ্নটা করছে। ধাতুটির আয়নটি, ধাতু তো দিছে, তাহলে ধাতুর আয়নের কথা বলছে, ঠিক আছে? বলেন কে বেশি হবে? এ তো 3+, অ্যালুমিনিয়াম তো 3+, এটা 2+, এটা 2+, এটা শুধু প্লাস, তাহলে বেশি জমা হবে কেটা? পটাশিয়াম। বোঝো নাই আমার কথা? তোমার কনফিউশন লাগলে তুমি যেটা করবা, জেড বের করে দেখবা, কোনো সমস্যা নেই। মানে আমার এই যা ভুল হইতে পারে দাগাইতে, বুঝছস না? নর্মালি ভুল হওয়ার কথা না। আচ্ছা, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিম্নের কোন ধাতু, মানে ভুলটা হইতে পারে কি কারণে আমি তোদেরকে একটু বলি। ধরে নিলাম 1 ফ্যারাডে বিদ্যুৎ চালাইছি, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালাইলে এটা জমা হবে কিন্তু 1 মোল, ততক্ষণে এটা জমা হবে কি বলেন তো, হাফ মোল না? এখন যদি এমন হয় যে এর হাফ মোলের ভর এর 1 মোলের চেয়ে বেশি, তাইলে তো আবার এটা কারেক্ট আনসার। কেউ বোঝে না আমার কথা? বুঝছি। কনসেপ্টটা ভালো করে বোঝ আর কি। তাহলে আমরা একটু চেক মেরে দেখি, কি বলো? এটার হাফ মোল মানে কত? এটা তো 65-এর অর্ধেক করলে কত হয়? 30, 32.5। এটা রাফলি 32.5 আসে, এত গ্রাম। এটা হচ্ছে 39 গ্রাম, তাই না? এটার কত আসবে? 40-এর অর্ধেক মানে হচ্ছে 20 গ্রাম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1/3 তৈরি হবে না, 1 ফ্যারাডে চালনা করলে তো 1/3 মোল তৈরি হবে। 1/3 মোল 27-এর 1/3 মানে 3 নং 27 মানে 9 গ্রাম। তাহলে কারেক্ট আনসার ওই যে 39 ছিল। তোমরা বোঝো নাই আমার কথা বন্ধু? বুঝছি। আমি কিন্তু মূল কনসেপ্টটা বুঝাই দিছি, সো আপনাদের দায়িত্ব নিতে হবে আর কি। 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিম্নের কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক সঞ্চিত হবে? একই প্রশ্ন, 2 বছর আসছে বরিশাল বোর্ড 22-17। সো পারবা না এবার তোমরা? কোনটা হওয়ার কথা আনসার? পটাশিয়াম। আচ্ছা, তারপরে কি বলেছে? জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? আমাকে বলে দিতে হবে। জেড ইকুয়াল টু কি ছিল বলেন? এম বাই ই এফ। এই এফ বসাইতে যেন ভুইল না আর কি, ঠিক আছে? আচ্ছা, সো একক ছাড়া লিখে দিছে, মাশাল্লাহ। জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে, তুল্যাঙ্ক কত? তুল্যাঙ্ক হচ্ছে দিব 17, রাব 22। ঠিক আছে, সুন্দর। গ্রাম পার কুলম লিখছে, কিন্তু সুন্দর একক লিখছে। জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? ও সরি, একটা এক্সট্রা জিনিসও অ্যাড করছে, জেড এন ব্র্যাকেটে লিখে দিছে, কারণ জিঙ্কের প্রতীক অনেকে জানে না, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছে। ও এখানে আবার পাওয়ারে তুলে দিছে, কুলম টু দি পাওয়ার -1। বিউটিফুল ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স আওয়ার প্রফেসরস মেক। ওয়াও, 17, 22, 21, জোস তো, অস্থির ক্রিয়েটিভ কোয়েশ্চেন কিন্তু এগুলা। আল্লাহ, বলো বলো বলো, উত্তর কি হবে? ময়মনসিংহ বোর্ড কোনটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি? পারবেন আপনারা করতে? হ্যাঁ। জেড ইকুয়াল টু কি ছিল? এম বাই ই। এফ এর চিন্তাবাদ। ই। হ্যাঁ, তাহলে যার এম বেশি এবং ই কম, ই কম। করবা। কোনটার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি, কোনটার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি? একই প্রশ্ন দেখো কতবার আসতেছে। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, এগুলো কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না, সিম্পল একটা ক্যালকুলেটর টিপ দেওয়া। আচ্ছা, তারপরে কি? কপার সালফেটের দ্রবণে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত মিনিট ধরে চালনা করা হইলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে? তাহলে কি লিখবো? ডব্লিউ ইকুয়াল টু বলেন MIT বাই হচ্ছে EF। তাহলে কে জমা হচ্ছে? কপার। যে জমা হবে তার আণবিক ভর বসাবো, আণবিক ভর মানে মোলার ভর 63.5। কারেন্ট কত? 4 অ্যাম্পিয়ার কারেন্ট, 45 মিনিট, তার মানে 45 ইন্টু হচ্ছে কত? 60। হ্যাঁ, তুল্য সংখ্যা কত বসাবো? কপারের কি তুল্য সংখ্যা কত মনে আছে আপনাদের? 2। কপার 2+, তাহলে 2 ইন্টু 96,500। শেষ। এত গ্রাম করে দেখবা। আমি এই সূত্রটা একটু রাখি, আমার কাজে লাগবে বারবার। এরপরে অনেকগুলো অঙ্ক আছে এই রিলেটেড, অনেকগুলা। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে এত কুলম্ব বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার সঞ্চিত হবে? সুন্দর প্রশ্ন করছে। কি হবে এখন? মানে একবারে দিয়ে দিছে। এইটা বুঝতে না পারলে তো বন্ধু হবে না। এই আইটি এর মানটা একবারে 3000 কুলম্ব বসাই দিবা, শেষ। তাহলে পারবা তো নাকি? সিলভারের আণবিক ভরে যে দিয়ে দিছে 108, এটা কিন্তু না দিলে মুখস্থ রাখতে হবে আর কি। সিলভার নাইট্রেট দ্রবণে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে এত গ্রাম জমা সিলভার জমা হবে? সিম্পল জিনিস, কতক্ষণ চালনা করলে মানে টি বাইর করতে হবে। তারপরে সিলভার ক্লোরাইড, সরি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে 1 ফ্যারাডে চার্জ প্রবাহিত করলে সঞ্চিত অ্যালুমিনিয়ামের পরিমাণ কত? বলেন। 1 ফ্যারাডে কত? 1/3 না? 1/3 মোল। এই যে মোলের আবার লাস্টে দেখো ই লাগাইছে। এ বাংলাদেশ, এ বাংলাদেশ। বুঝছো বন্ধুরা? হ্যাঁ, বুঝছি। 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? তোমার দাদার মাথা পরিমাণ বিদ্যুৎ। জিঙ্ক সালফেট দ্রবণে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে অ্যানোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ কত হবে? খুবই সুন্দর প্রশ্ন। অ্যানোডে এখানে জিঙ্ক আসলে দ্রবীভূত হবে না, এই প্রশ্নের মানে কি আমি আসলে ঠিক জানি না।
প্রফেসর, কেমিস্ট্রি প্রফেসর কিভাবে হইছে জিঙ্ক সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে? হ্যাঁ, হইতে পারে অ্যানোড রড যদি জিঙ্কের হয় তাইলে হবে আর কি, কিন্তু সেগুলো তো কিছু বলে প্রফেসর না হলে কিন্তু এসব প্রশ্ন করা জিঙ্ক এই পারবি এই অঙ্ক তোরা নাকি? কিরে ভাই, দ্রবীভূত আর সঞ্চিত পদার্থের পরিমাণ তো দুইটাই আমাদের ডাব্লিউ, এর বোঝা না? হ্যাঁ তা হয়ে গেছে তো, সহজ জিনিস। এমআইটি বাই হ্যাঁ, এই ডাব্লুটাই দ্রবীভূত, ডাব্লুটাই সঞ্চিত। গলিত অবস্থায় খাদ্য লবণে 5 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ এত মিনিট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে? পারবা তোমরা বন্ধু? এই যে দেখো, কি হলো, আমি কি টিপ দিলাম আর কি এলো আল্লাহ জানে। এই কন্ট্রোল স্পেস, ও জোস তো, শিখলাম। কেবল কি হয়েছে শুনবি? লাস্ট মোমেন্টে আমার আর মনে হয় 10 মিনিটের মতো 15 মিনিটের মতো লাগতো, সেই মুহূর্তে যখন সাদিয়া নক দিছে না, হাতে তো ঘড়ি, হাত কেঁপে উঠছে, মানে আমার শরীরে মাঝে মধ্যে হঠাৎ ইলেকট্রিক শক দিচ্ছে, মানে স্নায়বিক সমস্যা না, হঠাৎ মানে তিরিক মেরে ওঠে, চিলিক মেরে ওঠে এরকম। সো ওই হঠাৎ ঘড়িটা কাঁপার কারণে আঙ্গুলে বাম হাতে টিপতেছিলাম, তো ওই যে কি বলে কমান্ড সি কমান্ড ডি চাপা লাগে না, তো টিপতে যায় না, কমান্ড ডাব্লিউ পড়ে গেছে, কি জানি একটা স্ক্রিনে আসলো। আমি তো তাড়াতাড়ি মানে আবেগের বসে কি একটা নো জানি মেরে দিছি, মানে হঠাৎ টিপতেছিলাম, ট্রাশ করে মেরে দিছি। আল্লাহ বাঁচাইছে রে ভাই, নো না ক্যান্সেলে চাপ দিছিলাম। আল্লাহ, ওই যে তোদের ক্লাস নিয়ে আমি তাড়াহুড়া করে বসছি, বসে দুমাদুম 2টা স্ট্যাটাস মারলাম না, পোস্ট মারলাম, একজনের রিপ্লাই দিলাম গালি দিয়ে, তারপর থেকে তো টানা এতক্ষণ ধরে আঙ্গুল ব্যথা করতেছে, তাও তো করেই যাচ্ছি। ওই মানে ধর আমি তো উইন্ডোজ অনেকদিন ইউজ করছি, ম্যাকের শর্টকাট আমি এত ভালো জানি না আর কি, মানে আমি 2016 সাল থেকে ম্যাক ইউজ করি, অত বেশি শর্টকাট শিখি নাই, মানে উইন্ডোজের গুলো এখনো মাথার মধ্যে বসে আছে আর কি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি যা যা আছে। তো ম্যাকের তো বাটন অ্যারেঞ্জমেন্ট একটু আলাদা। তো কমান্ড এই সেটা একটু চেক করিস তো, কমান্ড ডাব্লিউ চাপ দিলে মানে উইন্ডোজে যেটা হয়, অল্টার F4 চাপ দিলে হচ্ছে উইন্ডো ক্লোজ হয়, ওইটা দেখলাম ম্যাকে উইন্ডো ক্লোজের কমান্ড আজকে আবিষ্কার হয়েছে, হঠাৎ আমাদের টিপ দিছি আর কি, যে আঙ্গুলটা ফার্স্ট চাপ পড়ে গেছে। হ্যাঁ, কমান্ড ডাব্লিউ। সো ওই সময় যদি কোনো, হ্যাঁ কমান্ড ডাব্লিউ, ওইটা যদি কোনোভাবে আমার ইয়েস মাইরে দিতাম বা ডোন্ট সেভ মাইরে দিতাম, আল্লাহ এতক্ষণের কষ্ট সব চলে যেত। আল্লাহ বাঁচাইছে। এখন আবার নতুন জিনিস আবিষ্কার করলাম স্লাইড চেঞ্জিং এর জন্য, কি চাপে? কন্ট্রোল স্পেস। আচ্ছা যাই হোক, সো চলো, কোথায় জানি ছিলাম আমরা, কোন প্রশ্নটা করতেছিলাম? কোনটা? হ্যাঁ, খাদ্য লবণে কি হয়েছে? চলো, 5 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ, তাহলে কারেন্ট আমরা জানি, 10 মিনিট টাইম আমরা জানি, ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে? তুল্য সংখ্যা কত বসাবা? 1, এফ এর মান বসাবা 96,500, আর এম এর মান কত বসাবা? 23। শেষ। ফেরাস সালফেটের দ্রবণে 2 ফ্যারাডে চার্জ প্রবাহিত করলে কত মোল আয়রন জমা হবে? ফেরাস সালফেট মানে Fe2+ আছে, Fe2+ এর মধ্যে 2 ফ্যারাডে দিলে হচ্ছে 1 মোল জমা হবে, 1 মোল জমা হওয়ার মানে হচ্ছে এই যে 1 মোল। শেষ। ফেরাস সালফেটের মধ্যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ এত মিনিট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ আয়রন জমা হবে? পারবেন আপনারা? এবার বলো আমাকে, W=MIT/EF যেটা বসাবা, এখানে বলো তো এম এর মানটা, সরি তুল্য সংখ্যাটা কত বসাবা? ই। এইটা বুঝতে হবে যে এখানে ফেরাস সালফেট ছিল, এটা চার্জ যেটা সেটা বসাবো। পরিমাণগত রসায়ন পড়ার সময় কিন্তু বলছিলাম আয়রনের তুল্য সংখ্যা 1, সেটা পরিমাণগত রসায়নের কাহিনীতে, এখানে না কিন্তু। আচ্ছা, তারপরে চলো, এই বিক্রিয়ায় 9 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদনে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কত? 1 ফ্যারাডে। 3 নং 27 না, অ্যালুমিনিয়াম জমা হচ্ছে। আচ্ছা, তারপরে কপার সালফেট দ্রবণে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত মিনিট চালনা করলে কি পরিমাণে গ্রাম এককে বের করতে বলছে? পারবা? এই গ্রাম কি বুঝছো তো? ভিলেজ, সে ভিলেজ লেখছে আমাদের এখানে। এই পারবি তো গরুরা? হ্যাঁ। 1 মোল কপারকে ক্যাথোডে জমা করতে কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? 2 ফ্যারাডে চালনা করতে হবে। ফেরাস সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এতক্ষণ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ আয়রন জমা হবে? যেসব অঙ্কে এদের পারমাণবিক ভর বা আণবিক ভর দিয়ে দিবে তাদের ক্ষেত্রে কিন্তু ওই ডেটা ব্যবহার করবা, ঠিক আছে? অন্য কিছু না। ঠিক আছে।
তুতের দ্রবণে মানে কপার সালফেটের দ্রবণে, বুঝতে পারতেছেন, এত মিনিট ধরে এত মিলি অ্যাম্পিয়ারে দিছে, শয়তানি করছে কিন্তু এই জায়গায়, এটা সাবধান। মিলি অ্যাম্পিয়ারকে যদি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে না পারো আমার সাথে দেখা করবা আর কি, তাহলে শিখতে পারবা। আচ্ছা, তারপরে কি ফেরাস সালফেটের জলীয় দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এতক্ষণ চালনা করলে সঞ্চিত কপারের পরিমাণ কত? ওয়াও! ডিড ইউ জাস্ট নোটিস? ব্রোজ, হেই, হাসো না, হাসতেছো কেন? পিয়াল কই ওর বরিশাল বোর্ড। হায় রে খোদা, তোদের টেস্ট পেপারে দেখিস তো এই ভুলটা করছে কিনা। ওয়াও, ফেরাস সালফেটের জলীয় দ্রবণে 5 অ্যাম্পিয়ার কারেন্টও তো খুব না, 5 অ্যাম্পিয়ার ভালোই কারেন্ট, 5 অ্যাম্পিয়ার কারেন্ট 40 মিনিট ধরে চালাইছে, এর ফলে কপার সঞ্চিত হয়েছে। ইয়ে, বাংলাদেশ 3.0, থার্ড রিপাবলিক, উই হ্যাভ জাস্ট গট ইট। ঢাকা কিলোমিটার হলে তার বয়স কত? হ্যাঁ, কি ঢাকা? ঢাকা থেকে না, হুম এত কিলোমিটার হলে হুম গাড়ি চালকের বয়স কত? না, এটাও একটা ভ্যালিড কোশ্চেন, এটারও একটা লজিক্যাল আনসার দেওয়া যায়, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর নাই। আচ্ছা, সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে এত মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কতটি সিলভার পরমাণু জমা হবে? পারবা তোমরা? কিভাবে করতে হবে বলো দেখি। আমরা কি শিখছিলাম? W=MIT/EF, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? N/Na ইকুয়াল টু কত? IT/EF, মনে আছে আপনাদের? এখান থেকে আপনি কষ্ট করে n এর মানটা বাইর করবেন যে কতটি অণু জমা হবে। আমি কিন্তু আবারও বলতেছি, এটা কিন্তু অণুর সংখ্যা প্রকাশ করে। এখন এখানে যেহেতু সিলভার পরমাণু, তাহলে সিলভার পরমাণুর অণুর সংখ্যা মানেই কি বলেন তো? পরমাণুর সংখ্যা, কারণ এটা একটা ধাতু। কিন্তু এটা যদি হাইড্রোজেন হইতো, কোনো গ্যাস হইতো, মানে দ্বিপারমাণবিক যারা, গ্যাস না যে কোনো, দিয়ে ভাগ করা লাগে। তখন আবার 2 দিয়ে গুণ করা লাগতো ছাগল, অণু থেকে পরমাণুতে আসতা। কিছু মনে হয় বোঝো নাই তোমরা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, কইরো তোমরা তাহলে, পারবা তো নাকি? হ্যাঁ, পারবো। তারপরে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার কারেন্ট এত মিনিট ধরে চালনা করা হলো, ক্যাথোডে সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা কত? পরমাণুর সংখ্যা জানতে চাইছে, একই কাহিনী, অণুর সংখ্যাটাই হবে পরমাণুর সংখ্যা। ক্রোমিয়াম সালফেট দ্রবণের মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করে ক্যাথোডে এত গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত করতে কত গ্রাম কত সময় প্রয়োজন হয়? সময় জানতে চাইছে, পারা যাবে আপনাদের? সময় প্রয়োজন হয়, ঘন্টা মিনিট দিয়ে দিছে, সো একটু কনভার্ট করে নেওয়া লাগবে। সেকেন্ডে যেটা বেরোবে ওটাকে 60 দিয়ে ভাগ করলে তুমি ঘন্টা পাবা, মিনিট পাবা, নিজেরা করে নিও। আচ্ছা, এখানে যে মজার কাজটা করছে, ক্রোমিয়াম সালফেটের সংকেত অনেকে জানে না, Cr2SO4, তারপরে কি বলেন তো? হোল 3, এটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট। ক্রোমিয়াম সালফেট। এখন আসো, একটু প্যাচ আছে আর কি এখানে, ক্রোমিয়াম সালফেট। আচ্ছা, ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে? তোমরা একটু আমাকে বলো তাড়াতাড়ি। 52 গ্রাম। কেন বোঝো নাই? ক্রোমিয়াম সালফেটের থেকে দেখো না, ক্রোমিয়ামের চার্জ কত? ক্রোমিয়াম 3+ না? 3+। এই তো, প্রশ্নটা কি বুঝছো তো নাকি? মজার প্রশ্ন কিন্তু। আচ্ছা, তারপরে কি ক্রোমিক সালফেট দ্রবণে, এইটা ভালো প্রশ্ন করছে, ক্রোমিক সালফেট। এখন ক্রোমিক সালফেটের সংকেত তো আমি নিজেও পারি না, কিন্তু আমি তো যতদূর জানি যে ক্রোমিক সালফেট বলে কোনো যৌগ আছে, আমার তো খেয়াল নাই, দেখি গুগল করে আসি। মানে আমি আসলেই জানি না ক্রোমিক সালফেট। ক্রোমিয়ামের জারণ সংখ্যা তাহলে 3, তো ওইখানে 6 ধরছে, 6 ধরলে সংকেত কি হবে? কেমন কথা? Cr/SO4 হোল 3, ক্রোমিক সালফেট ফর্মুলা তো সেটাই তো, ক্রোমিক সালফেট বলে তো আলাদা করে, মানে এটারই ক্রোমিক সালফেট বলে। ও বন্ধু, বোঝো নাই? বুঝছি। ওয়াও, ভালো ব্যাচ লাগাইছে তো, কিন্তু তাই তো কই, ক্রোমিক সালফেট বলে তো কিছু আছে বলে আমি জানি না। গুড কোয়েশ্চেন। তাহলে এটাও Cr2SO4 হোল 3, তাহলে উত্তর কি হবে? ক্রোমিক সালফেট দ্রবণে 3 অ্যাম্পিয়ার কারেন্ট 6 ঘন্টা পারা যাবে আপনাদের? জাস্ট ক্রোমিয়াম পয়েন্ট বটটা মনে রাখলে হবে। 52। লেড সালফেট PbSO4, লেড সালফেট দ্রবণে 5 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত লেডের পরিমাণ কি হবে? ভালো প্রশ্ন করছে। Pb2+ আছে না এখানে, তো Pb2+ তো 2 ফ্যারাডে চার্জ নেয়, ঠিক না? সো তাহলে এখানে দিছে হচ্ছে 5 ফ্যারাডে। 5 ফ্যারাডেতে কি হবে? 2.5 মোল হবে না? কিছু মনে হয় বোঝো নাই? 2.5 মোল মানে এটারে 2.5 দিয়ে গুণ করে দিবা, দেখবা কত গ্রাম আসে। লজিকটা বুঝছস তো?
হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপরে সিলভার নাইট্রেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট ধরে চালাইছে। সিলভার নাইট্রেট দ্রবণে তো আমি কি করব, কি পরিমাণ সিলভার জমা হবে পারবা? শিশু। তারপরে M3 সালফেট দ্রবণে, বাহ সুন্দর, M3, M মানে কোন একটা ধাতু আছে, হইলো, তার জারণ সংখ্যা 3, মানে যোজনী 3 আছে আর কি। তাহলে সংকেতটা কি হবে বলেন তো? M2SO4 হোল 3 হবে না? হোল 3। আচ্ছা, 0.1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে 1 গ্রাম এম জমা হয়, মানে ওই ধাতুটার 1 গ্রাম জমা হয়। বুঝতে পারছিস কি লজিকটা? খুব সুন্দর প্রশ্ন তো। ধাতু এম এর পারমাণবিক ভর 40, আচ্ছা মানে ক্যালসিয়ামের কথা কইতেছে আর কি, 40, এখানে একটা দাড়ি হবে মনে হয়। তারপরে বলতেছে 1 গ্রাম এম ধাতু জমা হতে কি পরিমাণ সময় লাগবে। সুন্দর প্রশ্ন, পেঁচাইছে বৈশা বৈশা, ভালো করছে। ডাব্লিউ ইকুয়াল টু কি? MIT বাই হচ্ছে EF, টাইমের ভ্যালুটা আমার লাগবে। তাহলে চলেন মানটা বসাই। ডাব্লিউ এর মানটা কত বসাবো? 1 গ্রাম এম জমা হয়েছে বলছে না, তাহলে 1 গ্রাম ইকুয়াল টু এম এর মান কত ওরা বলে দিয়েছে 40, বসাও 40 ইন্টু ধাতু, তো ধাতুর পারমাণবিক ভরকে আমরা আণবিক ভর হিসেবে কনসিডার করতেছি, কেন বুঝছেন তো? এক পারমাণবিক অণু। আচ্ছা, আই এর মান কত? 0.1 অ্যাম্পিয়ার। টাইমের মানটা আমরা বাইর করব, তুল্য সংখ্যা কত বসাবো? ওই যে 3, কিন্তু 3 হইলে তো এটা আবার ক্যালসিয়াম হয় না, তো ওটা তো ক্যালসিয়াম হয় না। পারমাণবিক ভর 40 দিল কেমনে তাহলে? ওই আন্দাজে দিছে আর কি, কিছু একটা খেয়ে এরকম একটা ধাতু বানাইছে আর কি। আচ্ছা হইলো ব্যাপার। এফ এর মান হচ্ছে 96,500। ক্যালকুলেটর টিপ দিয়ে দেখতো টি এর মানটা কত আসে। ক্যালকুলেটর টিপ তো আমার এখানে ছিল, তো কে নিয়ে গেছে কে জানে। আচ্ছা মোবাইলে করি। উপরে থাকবে 4, নিচে 3, 4/3 মানে কত? 1.33, 1.33 বাই, তাহলে 96,500 ভাগ 1.33, 96,500 ভাগ 1. 375। এইভাবে বলতে হয় না, বহুবার বলেছি। 7256539, এত কি সেকেন্ডে আসছে না? এই যে ওই আনসার একটু এদিক ওদিক গেছে, ব্যাপার না আর কি। বুঝেছো তোমরা আমার কথা? ধন্যবাদ। তারপরে কি বলেছে? ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? এই জিনিসগুলো আমি কথা বলতে যাই, ওই যে ইন্টারনেট কানেকশনটা চলে গেল। তাহলে আমরা এখন একটা কাজ করি, আমাদের ওই স্লাইডগুলো একটু ঢুকাই দিই এখানে, হ্যাঁ কি বলো নাকি? ঠিক আছে। ও আর এই এটা আবার কোত্থেকে আসলো? এইটা এই জায়গায় গেছে কেমনে? ও ইম্পোর্ট করার সময় একবার কারেন্ট গেছিল, দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা একটু উপরে উঠাই, একটু এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, আর 2-3টা স্লাইড আছে। তাহলে এইখানে ওটার ইম্পোর্ট জানি কেমনে করে, দাঁড়া একটু শিখে নেই। এইখানে রাইখা এইবার হচ্ছে আমাদের ইম্পোর্ট। একটু দাঁড়া, একটু 2 মিনিট সময় দেয়, হ্যাঁ 2 মিনিট লাগবে না। চলে এসেছে। ওকে, এই যে হচ্ছে ভুল হয়ে গেল না, এই স্লাইড এখানে দেওয়াটা ঠিক হয় নাই। দাঁড়া, কন্ট্রোল জেড মারলে কি এটা যাবে? গেছে, চলে গেছে। ওইগুলাকে আমি একেবারে শুরুতে ইম্পোর্ট করে দেই নাকি? হ্যাঁ, এখানে ইম্পোর্ট করা উচিত। হয়ে যাবে 30 সেকেন্ড। চলে আসছে। ইম্পোর্ট করলে কিন্তু এটা কোথায় গেছে? ওইটাকে দইরা ভুট্টা দেওয়া লাগবে। ও দইরে উপরে নেওয়া লাগবে না? যায় গেছে, পুরো গ্রুপ ধরে চলে গেছে। তাহলে এবার কি করা লাগবে আমার? হ্যাঁ জোস, এটা গেছে। তারপরে এবার আমার ওই স্লাইডটা লাগবে, এই কটা স্লাইড লাগবে। একটা একটা করে সিলেক্ট হয়। আচ্ছা দাঁড়া, আমি ওটা পরে করতেছি। তাহলে এইটা তো দেখাইছিলাম নাকি, গলিত সোডিয়াম ক্লোরাইডটা মনে আছে? সোডিয়াম ধাতু এ পাশে পাশে ক্লোরিন গ্যাস, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ নিয়ে কাজ করতেছিলাম। সো লঘু জলীয় দ্রবণে কি হবে? লঘু দ্রবণ যদি হয়, H+ যেহেতু ছিল তাহলে হাইড্রোজেন গ্যাস ওইখানে জমা হবে, আর হাইড্রোক্সিল ছিল তাহলে এই পাশে কি জমা হবে? হাইড্রোক্সিলের এই বিক্রিয়াটা কি? হাইড্রোক্সিল আয়নের বিক্রিয়াটার থেকে একটু মনে রাখবা, অক্সিজেন গ্যাস তৈরি হয় আর পানি। এটা আমি ছোটবেলা থেকে এভাবে মনে রাখি আর কি।
এটা অ্যাকচুয়ালি বুঝায় দেওয়া যায়, সময় থাকলে আমি দিতাম, ফ্রি রেডিক্যাল মেকানিজম দিয়ে খুব সুন্দর করে বোঝানো যায়। সো তাহলে এবার কী হবে দেখেন তো, হাইড্রোজেন আমার কি 2টা আছে, তাহলে এখানে 2 লাগবে, কিন্তু আবার অক্সিজেন নিয়ে তো গ্যাঞ্জাম, 2 আর 1 3, তাহলে এখানে বেসিক্যালি 4 বানাইতে হবে আর কি। তাহলে এখানে লাগবে 2, তাহলে দেখো অক্সিজেন হাইড্রোজেন সব মিলে গেছে, বোঝা নাই আমার কথা? বুঝছি। আচ্ছা, তারপরে এবার হিসাব করো, 4টা নেগেটিভ চার্জ ছিল এখানে, তো এখানে তো আর নেগেটিভ কারোর মধ্যে নাই, তাহলে এখানে 4টা ইলেকট্রন ছেড়ে দিবে। এই বিক্রিয়াটা কাজে লাগতে পারে, জেনে রাখো আর কি। তার মানে কি এই দণ্ডে কি জমা হবে আমাদের বলেন তো? এখানে তৈরি হবে হচ্ছে অক্সিজেন গ্যাস, ওই পাশে হাইড্রোজেন গ্যাস, এই পাশে অক্সিজেন গ্যাস। আচ্ছা, তারপরে যাই আমরা, তাহলে 2টা দেখলাম তাই না? কি কি দেখলাম? সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থা, গলিত, আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ। এবার আমাদের কি দেখতে হবে? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। কপি পেস্ট। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। গাঢ় যদি হয় তাহলে এখানে কি থাকবে? সোডিয়াম ক্যাটায়ন ছিল, ক্লোরাইড অ্যানায়ন ছিল, H+ও ছিল, OH মাইনাসও ছিল, তাই না? 4টা জিনিস ছিল। সো এবার বলেন এখানে কে যাবে, Na+ নাকি H+? H+ই যাবে। ধাতুদের ক্ষেত্রে কোনো কাহিনী নাই, গাঢ়ত্ব বাড়াইলে কমাইলে, দ্রবণের গাঢ়ত্ব বাড়াও কমাও যা করো, ধাতুদের ক্ষেত্রে যা যাওয়ার কথা তাই, বেটা মানুষের নিয়ম ব্রেক করবে না। আফাদের ক্ষেত্রে কাহিনী আছে। আফাদের কাহিনী যেটা, এখানে যেহেতু হাইড্রোক্সিলের চেয়ে ক্লোরাইডের পরিমাণ অনেক বেশি থাকবে, সো এবার আফা বলবে ঠিক আছে থাক আমিই যাই, তোমরা আমার কথা বোঝো নাই। বুঝছি। আচ্ছা, তাহলে এই পাশে কি হবে আমাদের বলেন? এই পাশে তৈরি হবে হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস আর এই পাশে তৈরি হবে হচ্ছে ক্লোরিন গ্যাস। গ্যাস। বুঝেছো? আচ্ছা, তারপরে চলো আমি একটু স্লাইড কপি করে নেই। হ্যাঁ, আর কিসের কিসের লাগবে আমাদের? এই 3টাই তো মেইনলি লাগে। আর একটা জিনিস একটু জেনে রাখো আর কি, সেটা হচ্ছে যদি তোমার এইখানে থাকে কি নাম, সরি, হ্যাঁ, এই রডটা, এই যে ক্যাথোডের রডটা, এটা যদি মার্কারির হয়, এটা যদি মার্কারির হয়, যদি মার্কারির, এতক্ষণ যেগুলো বলছি সব প্লাটিনাম রড, কিছু না বলার মানে প্লাটিনাম রড, ঠিক আছে? আচ্ছা, তোদের মনে হয় ইলেকট্রোপ্লেটিং নিয়ে কথা বলি না, ওটা বলা লাগবে আর কি, যদিও কোনো প্রশ্ন আমি পাই নাই পুরো কোশ্চেন ব্যাংক ঘেটে, ইলেকট্রোপ্লেটিং নিয়ে কোনো কোশ্চেনই আসে না, বাট জেনে রাখবো আর কি। আর একটা যেন কি ইস্যু, কোনটা না, বাকি সব আলোচনা হয়েছে। কি বলতে গেছিলাম? পাত্রের ক্ষয়। এই ছাগল, পাত্রের ক্ষয়টা তো তড়িৎ রাসায়নিক কোষ, আগামী দিন দেখাবো বলছি। আচ্ছা, যাই হোক, শোনো, সো সোডিয়াম ক্লোরাইড NaCl লঘু দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করতেছি আমরা। তবে এখানে হচ্ছে তোমার কি মার্কারি তড়িৎদ্বার। যদি মার্কারি তড়িৎদ্বার থাকে, এতক্ষণ কিন্তু প্লাটিনাম তড়িৎদ্বার ছিল, ঠিক আছে? মার্কারি তড়িৎদ্বার থাকলে একটু ডিফারেন্ট ঘটনা ঘটবে। সেই ঘটনাটা কি, এখানে ছিল Na+, H+, Cl-, OH-। সো এখানে যেটা হবে সেটা হলো এইবার আর H+ যায় না, এবার কে যাবে? সোডিয়াম প্লাস। তার কারণটা কি, সোডিয়ামের সাথে মার্কারির একটা আলাদা ভালোবাসা আছে, একটা বোঝাপড়া আছে। সেই বোঝাপড়াটা কি রকম? সোডিয়াম ক্যাটায়ন যে ইলেকট্রন তো গ্রহণ করে নর্মালি সোডিয়াম ধাতুতে পরিণত হবেই, কিন্তু পরে আবার ওই সোডিয়ামটা যেটা তৈরি হয় সেটা আবার ওই মার্কারির সাথে ভালোবাসার বন্ধনে যুক্ত হয়। সোডিয়াম অ্যামালগাম নামে একটা সংকর ধাতু তৈরি করে ওই পাত্রের নিচেই পড়ে থাকে। তোরা মনে হয় বুঝিস নাই আমার কথা? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে কিন্তু যাবে, বুঝি নাই? নরমাল টেম্পারেচারে, মার্কারি নরমাল টেম্পারেচারে তো লিকুইড ফর্মে থাকে না। রাইট। সো এইটা যে আমি সলিড রাখছি এটা ছবিতে জাস্ট দেখাইছি, বাস্তবে এই ইলেকট্রোডটার স্ট্রাকচারই ডিফারেন্ট হয়। আমার কথা কি বুঝছো? এখানে অর্ধবেদ্য পর্দাওয়ালা একটা পাত্রের মধ্যে মার্কারি রাখা থাকে, যার মধ্যে তোমার ওই সোডিয়াম ক্যাটায়নগুলো পেনিট্রেট করতে পারে। কেউ বোঝে না? আচ্ছা, সো যাই হোক, তাহলে কাহিনী হচ্ছে আমাদের এখানে তৈরি হবে কি বলো? সোডিয়াম ধাতু জমা হবে, ধাতু জমা হয়, এটা একটু মনে রাখতে হবে। আর এই পাশে কি হবে বলেন? ক্লোরাইড আয়ন যাবে নাকি হাইড্রোক্সিল আয়ন যাবে? হাইড্রোক্সিল আয়ন। কেন? লঘু দ্রবণ। ভেরি গুড, কইতে পারছো তো, নাহলে মাইরে ফেলাইতাম। এই তো, এই কটাই লাগে, আর কোনোটা লাগে বলে মনে পড়ে না। এখন আমরা একটু ইয়াটা দেখে নেই, কি নাম জানো ওটারে বলে? ইলেকট্রোপ্লেটিং। হালকা করে একটু বলে ফেলি, তাহলে ক্লাস শেষ। ইলেকট্রোপ্লেটিং। ও, লাস্টে কয়েকটা স্লাইড তো বাকি আছে। সো ইলেকট্রোপ্লেটিং এর কাহিনীটা কি? ভিতরে যদি আমাদের A+ থাকে, একটু দাঁড়া, একটা স্লাইড কপি করে রাখি, কাজে লাগতে পারে। হ্যাঁ, ভিতরে যদি আমাদের A+ থাকে, মানে ধাতব অংশটা, আর ধরো সালফেট, নাইট্রেট, কার্বনেট ব্যাপার না আর কি, B- আছে আর কি। A+ যদি থাকে তাহলে নিয়মটা হচ্ছে যে অ্যানোডটা,
এই অ্যানোড সাইডে অবশ্যই এ ধাতুর তৈরি হইতে হবে। এইটা হইতে হবে হচ্ছে ওই একই ধাতুর, এ ধাতু নির্মিত হইতে হবে। তোমরা কি বুঝাচ্ছ আমার কথা? এইটা হইলে তাকে আমরা বলবো ইলেকট্রোপ্লেটিং। তার মানে তুমি যদি কপার সালফেটের কপারের তড়িৎ প্রলেপন করতে চাও, তার মানে কি তোমার যে চামচটা ঝুলাবা, যেটাতে তড়িৎ প্রলেপন করবো, সেটাকে কি কোথায় ঝুলাবো? ক্যাথোডে ঝুলাবো, কারণ ক্যাথোডেই ধাতু এসে জমা হয়। হ্যাঁ, তাহলে আমার এখানে হচ্ছে চামচ, এই যে চামচটা, তাহলে এর গায়ে যে কে জমা হবে বলেন তো? এই এ ধাতুটা জমা হবে, এখানে এ ধাতুর প্রলেপ পড়বে। বুঝেছো? বুঝছি। তাহলে এর গায়ে হচ্ছে এ ধাতুর প্রলেপ। ওকে, তাহলে কি হচ্ছে ঘটনাটা তখন? এই পাশের রডে যেটা ঘটে, আচ্ছা ওই রড দিয়ে কথা বলা শুরু করি। এখান থেকে ইলেকট্রন জার্নি করলো, তাহলে এই চামচের গায়ে ইলেকট্রন লেগে আছে, এখানে এ প্লাস যে ডিপোজিট হচ্ছে, সেটার বিক্রিয়া কি? এ প্লাস যে ইলেকট্রন গ্রহণ করে এ ধাতুতে পরিণত হয়েছে, মাশাআল্লাহ। এবার এই পাশে কি হচ্ছে? এই পাশে যেটা হচ্ছে, এই এ প্লাসটা কি দ্রবণ থেকে চলে যাচ্ছে, তো দ্রবণে একটা ঘাটতি তৈরি হচ্ছে, ঘাটতি পূরণের জন্য এই ধাতুটা এসে ইলেকট্রন রিলিজ করে ও ওইখানে পরিণত হয়, অর্থাৎ এ থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে এ প্লাসে পরিণত হয়। এর ছেড়ে দেওয়া ইলেকট্রনটাই না এই দণ্ড দিয়ে বেরোয় চলে যায়, এখান থেকে ঢুকতেছে ইলেকট্রন ব্যাটারি থেকে, আর এই এ ধাতুর ছাড়া ইলেকট্রন ওদিকে চলে যাচ্ছে, যার কারণে এখানে বি মাইনাস কিন্তু পুরো কনস্ট্যান্ট চুপচাপ বসে আছে, ওর কোনো কাজ নাই। তোরা বুঝছ না আমার কথা? বুঝছি। দ্যাটস ইট, সহজ। সো এটাকে আমরা বলি ইলেকট্রোপ্লেটিং। শুধু তোর খেলা। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে কি হচ্ছে বলতো? ক্যাথোডে তো জমা হচ্ছে আগের মতোই, অ্যানোড কি আগের মতো আছে নাকি? হচ্ছে এইটা হচ্ছে ক্ষয় হচ্ছে, তাহলে এতক্ষণ কোথাও ক্ষয় হয় না, ক্ষয় হয়েছে এইবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার যদি বলি আমি ইলেকট্রোপ্লেটিং করতেছি ধরো নিকেলের, তাহলে আমার এখানে কি লাগবে ভিতরে বলেন? নিকেল দণ্ড। নিকেল দণ্ড। দণ্ডতে চলে গেছো তুমি, ছাগলের নাতি, তোমার দণ্ড। ছাগল রে, দণ্ডে চলে গেছে। আগে তুই দ্রবণ নিয়ে কথা না বললে তুই দণ্ডে চলে গেলি কিভাবে? আমাকে একটু বুঝা যে তোর দণ্ডে কি সমস্যা, দণ্ডটা তোকে করছেটা কি, আমাকে সেতাও না। তাহলে এখানে কি দণ্ড থাকবে বলো? আবির বলো, আবিরের দণ্ড নিয়ে যেহেতু টেনশন, বলো। নিকেল। ও দণ্ড নিয়ে। আচ্ছা, তোরা কি কখন আয়নার সামনে যে দাঁড়াইছিস যে তোরা কি একটা কার্টুন ক্যারেক্টার? দণ্ড, কোন দণ্ডে তোদের আমি দণ্ডিত করব আমাকে একটু বলে দিস। কি বিচ্ছিরি পোলাবাইন তোরা, আমি জানি না। চামচের ছবি দেখো। তাহলে এখানে যা নিকেল ধাতু জমা হবে, এইখান থেকে নিকেল যায় ওখানে যাবে। বাচ্চা জিনিস, এই ফড়ার জন্য পাগল হয়ে গেছো, ছাগলের দল। শেষ হয়ে গেল। ওকে, সো এবার চলেন আমাদের এক টান দিয়ে চলে যাই ওখানে। ওইখানে কি হয়েছিল যার কারণে এখানে আসছিলাম আমি জানিও না, কোথায় ছিলাম? এইগুলা তো দেখছি। এটা কি? সেগুলো তো সব করা। নিচের দিকে 4 নাম্বার। এটা না, এটা তো দাগাদাগি আছে। সিলভার জমা হবে, হ্যাঁ হ্যাঁ, সব তো করছি। এটা ওকে, বলেন ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? ব্রাইন মানে বুঝো, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে আমরা বলি, গাঢ় সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে বলি, জলীয় দ্রবণকে বলি ব্রাইন। সো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় জানো? জানো না? একটু আগে দেখাইছি তোমাদের, দেখো কোথায় কোথায়, লঘু গাঢ়। আচ্ছা, এই যে, তাহলে বলেন তো, ক্যাথোডে জমা হচ্ছে কি? ক্যাথোডে জমা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে জমা হচ্ছে ক্লোরিন গ্যাস, আর দ্রবণের ভিতরে তৈরি হয় কি বলেন তো? সোডিয়াম হাইড্রোক্সাইড। কিছু মনে হয় বোঝো নাই? হ্যাঁ, এই দুইটা হচ্ছে দ্রবণে তৈরি হয়। আচ্ছা, তাহলে এবার এইটাই জিজ্ঞেস করছি, আমি বুঝতে পারছি। তাহলে এবার কই গেল সে? এই যে, তাহলে বলেন, এই যে সোডিয়াম ক্লোরাইড না, সোডিয়াম বাইকার্বনেট না, সোডিয়াম হাইড্রোক্সাইড। খাদ্য লবণে, খাদ্য লবণ নামটা শুনলে হাসি আসে। জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন গ্যাসটি মুক্ত হয়? খুবই সুন্দর প্রশ্ন করছে, শয়তানি করছে, তোমার বলে নাই যে, হ্যাঁ এটা বলে নাই। না বললে কি ধরতে হয় বলো তো? ভাবো এবার, খাদ্য লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন গ্যাসটি মুক্ত হয়? মজার প্রশ্ন করছে। ক্যাথোডে বলেন কি ধরে নিবেন? গাঢ় জলীয় দ্রবণ। আচ্ছা, আনসার হচ্ছে এটা গাঢ় দ্রবণ হোক আর লঘু দ্রবণ হোক, ক্যাথোডে সবসময় একই গ্যাসই উৎপন্ন হয়। তোমাদের বোঝার কথা, হাইড্রোজেন গ্যাস। মজার প্রশ্ন, ভালো প্রশ্ন করছে। দিনাজপুর বোর্ড 2021। স্যারকে কি ভালোবাসা দিব নাকি দিব না বল? দেই,
ঠিক আছে, আর দেখা গেল এই প্রশ্ন আবার আগে কোনো বছর থেকে কপি করছে কি, তাও হইতে পারে। আচ্ছা দেই, তাও দেই। ভালো প্রশ্ন বাছাই করতে পারাটাও একটা ক্রেডিট, এটাও একটা ভালো যোগ্যতা। তারপরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয়। আবার শয়তানি, জলীয় দ্রবণ বলছে, তোমাকে কিন্তু বলে নাই যে গাঢ় নাকি লঘু। বলেন, জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয় কোনটা? সবগুলোই। সবগুলোই তো হয়, হ্যাঁ। এখন গাঢ় লঘু যেহেতু বলে নাই, আমি কি করব? ওকে, তারপরে সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায়, বাহ জস, তড়িৎ চালনা করলে ক্যাথোডে কোনটা জমা হবে? বিউটিফুল কোশ্চেন। ক্যাথোডে হাইড্রোজেন হবে। জস, এই তো। হাইড্রোজেন। হুম। কোন? ও হ্যাঁ, সোডিয়াম গলিত অবস্থায় আয়ন হতে চাই। চান্দু, গলিত অবস্থার মধ্যে তুমি পানি পাইছো কোথায়? এখানে তো পানিই ছিল না, এখানে তো হাইড্রোজেন হবে না, এখানে তো হবে সোডিয়াম। এই গাধারা বুঝিস না আমার কথা। Don't underestimate our professors. Some professors are really good, really good. Loved it. ওকে, নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণে তড়িৎ বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে কোনটা উৎপন্ন হয়? সুন্দর, ওয়াও। এই প্রশ্নের আলোচনা বইতে আছে কিনা আমি জানি না, বাট দ্যাটস অ্যান অসাম কোয়েশ্চেন। নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ, ভাবো। সো অসাধারণ প্রশ্ন, ভাবো 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 কি হবে এখানে, বলেন বলেন না কি হবে? H+ থাকবে, নাইট্রেট আয়ন থাকবে, আবার কি আর কিছু আছে দ্রবণে নাকি এইটাই? জলীয় দ্রবণ। হ্যাঁ, আর কিছু আছে? মাইনাস। আচ্ছা, জলীয় দ্রবণ পানি বিয়োজিত হয়ে সামান্য H+ তৈরি করবে, আর কি OH- তৈরি করবে। ওকে ফাইন, এবার বলেন কি বলছিলাম, ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন যাচ্ছে, এখানে ইলেকট্রন লেগে আছে, ইলেকট্রন দেখে কে দৌড় দেবে? H+ যাবে, মানে পজিটিভ অংশ তো একটাই, সো H+ এখান থেকেও যেতে পারে, এখান থেকেও যেতে পারে, নো, সো যে কোনো একটা H+ গেল। এবার আমাকে একটু বলো, ক্যাথোড নিয়ে তো প্রশ্নই করে নাই, অসম্ভব সুন্দর প্রশ্ন করছে। প্রশ্নটা করছে কাকে নিয়ে? অ্যানোড নিয়ে, কারণ প্যাচটা লাগবে তো অ্যানোডে। এখন বলো অ্যানোডে কে যাবে, নাইট্রেট আয়ন যাবে নাকি হাইড্রোক্সিল আয়ন যাবে? হুইচ ওয়ান? হাইড্রোক্সিল আয়ন। মজার। তার মানে কে তৈরি হবে বলেন তো? হাইড্রোক্সিল আয়ন গেলে কি তৈরি হয় একটু আগে দেখাইছি? এই অক্সিজেন। অক্সিজেন গ্যাস তৈরি হবে। গ্যাস। তাহলে এটার উত্তর হচ্ছে অক্সিজেন গ্যাস। বিউটিফুল কোয়েশ্চেন। ওই নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখে কতজনে কি পাগল হয়ে যাবে? অক্সিজেন গ্যাস। তাহলে নিচের কোনটা? ও, অক্সিজেন গ্যাসের সাথে তো আরো একটা চান্দু হবে, তো শুধু অক্সিজেন গ্যাস তো না, পানি হবে। একটু আগে দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, 1 আর 2, এই যে সুন্দর। এই স্যারকে কি পরিমাণে ভালোবাসা দিব বলো, কি পরিমাণ ভালোবাসা দিব? ভালোবাসা দিয়ে ভরায় দিব। এই লোকগুলারই উত্থান দরকার, ইনাদের প্রচার দরকার, যে এই লোকগুলাকে সামনে আনেন, ইনারা জানে প্রশ্ন কেমনে করতে হয়। আচ্ছা, তারপরে বলো আপেক্ষিক পরিবাহিতার একক। ভাই আমাকে মাফ কর, এগুলা বিশ্রী জিনিস দেখে নিস। এই পারবি না? পরিবাহিতার একক কি? ডেঙ্কা চিকা, কিসের তড়িৎ রসায়ন, কি তোর তুই আয় এখানে বেটা ফাজিল। আল্লাহ হাফেজ, টাটা, ক্লাস শেষ, ঘুমাও। কটা বাজে? এ হে, ফোনে একটা বাজাই দিচ্ছে রে, টাটা।